আচ্ছা, সকলকে স্বাগতম সপ্তম পর্ব। এখন সপ্তম পর্বে ক্লাস হবে। একটু আগেই সার্কিট 2 ক্লাস করতেছিলাম। তো যারা সপ্তম পর্বে আছো সকলে জয়েন করে ফেলো। অলরেডি তোমরা লেট করে ফেলেছো, আমিও লেট করলাম আসলে। হ্যাঁ মইনুল, ভালো আছি। সেলিম মাহমুদ, ভালো আছি। আচ্ছা, তো তোমাদের মূলত আসলে ক্লাস ছিল 10:30টায় আজকে। তো প্রতিদিন তোমাদের 10:30টায় ক্লাস হবে না, ও একটু অল্টারনেট করা আছে। কখনো 10:30টায়, কখনো বা 9:30টায় ক্লাস আছে। তো আজকে ক্লাস আছে 10:30টায় এবং খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট TD2, এবং TD2 নিয়ে একেবারে বেসিক থেকে আলোচনা হবে। তো তোমরা যারা এখনও জয়েন করেনি জয়েন করে ফেলো তাড়াতাড়ি, যাতে করে আমি ক্লাসটা করে ফেলি। আচ্ছা, সারোয়ার বলছে এত কথা বললে কয়দিন পর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, শান্ত আলার সকল পর্বের ক্লাসই করতেছো, ভালো। তুমি কোন সেমিস্টারে আছো শান্ত, একটু জানাও। সারোয়ারও মনে হয় ক্লাস করছে, সারোয়ার তো সপ্তম পর্বে আছে। আচ্ছা, সপ্তম পর্বে যেহেতু আমরা শুরু করব TD2, তো একটু তো 2-4 মিনিট লেট করি, কারণ হচ্ছে সকলে জয়েন করা দরকার। এবং আমি বলেছিলাম যে তোমরা তোমাদের সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো, যাতে করে ক্লাস করে মজা পাওয়া যায়, কারণ যত সংখ্যায় বেশি হবে তত ক্লাস করে আসলে মজা পাওয়া যাবে। হ্যাঁ, আজকে যেহেতু TD2 ক্লাস আমরা করব এবং খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং এই সাবজেক্টে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক বেশি এবং অনেক জটিল জটিল সমীকরণ সেগুলো। আচ্ছা, শান্ত সপ্তম পর্বে আছে, তারপরও সে তৃতীয় পর্বে ক্লাসটা করলো। যাক, শিখার জায়গা থেকে আসলে ক্লাস করলে খুবই ভালো লাগে। যারা শিখতে চায় তাদেরকেই আসলে আমার ভালো লাগে, কারণ পড়ালেখা আসলে মুখস্থর কোনো জিনিস না, এখানে সব কিছু বুঝতে হয়, শিখতে হয়। তো যারা গ্রামে আছো তাদের জন্য আসলে 10টা 51 মানে অনেক বেশি। তারপরেও আসলে আমরা একেবারে বেশি বলবো না, কারণ হচ্ছে আমরা যেটা করি মোবাইল চাপতে চাপতে 2টা বাজায়, হ্যাঁ, ফেসবুকিং এগুলো করে করে আমাদের সময়গুলো চলে যায়, কিন্তু পড়ালেখার কথা আসলে আসলে অনেক রাত হয়ে যায়। আচ্ছা, সুমন ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা জয়েন করছো সকলে একটু বলো, সপ্তম পর্ব কি তোমরা সবাই? সকলে অনেককেই চিনতেছি না, সকলে কি সপ্তম পর্ব? তুষার ঘুম থেকে উঠছে। আচ্ছা, তাও ভালো, যে তুমি জয়েন করতে পারছো। আচ্ছা, আমি এত করে বললাম যে তোমাদের যেহেতু একাডেমিক ক্লাস আমি করাবো, তো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 200 জন স্টুডেন্ট আমাদের দিনাজপুর পলিটেকনিকে। তো সেখানে তো অ্যাটলিস্ট 50% স্টুডেন্ট তো ক্লাস করা দরকার, কিন্তু আসলে ক্লাস করতেছো না তোমরা, আমি জানি না কেন করতেছো না। আচ্ছা, সমস্যা নেই, ধীরে ধীরে হয়তো ক্লাসগুলো করা হবে। তবে আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে একদম বেসিক আলোচনা। তো যারা আজকের ক্লাসটি করবে তারা আসলে আগামীকালের ক্লাসটা বুঝতে পারবে। মোট কথা হচ্ছে কি, যে প্রথম থেকে ক্লাস না করলে আসলে পরবর্তী ক্লাসগুলো বোঝা যায় না। হ্যাঁ, তো যার কারণে অবশ্যই ক্লাসগুলো প্রথম থেকে করতে হবে, যাতে করে প্রতিটা জিনিস বোঝা যায়। তো আমি আসলে লেট করব না, কারণ অলরেডি 20 মিনিট প্রায় লেট। আজকে বাংলাদেশে খেলা ছিল, যার কারণে ইচ্ছে করে লেট করছি আর কি। আচ্ছা, যাক, শামীম বাদশা 7 সেমিস্টার। আচ্ছা, খুবই ভালো লাগলো। তো যেহেতু এখন সপ্তম পর্বের ক্লাস হবে
এবং TD2 ক্লাস হবে আজকে। তো শুরু করা যাক নাকি, কি বলো তোমরা? শুরু করব না আরেকটু অপেক্ষা করব? তাড়াতাড়ি জানাই দাও, শুরু করব না আরেকটু অপেক্ষা করব? আচ্ছা, ধন্যবাদ শান্ত তোমাকে। সকলেই আসলে আমরা শেয়ার দিব, কারণ আসলে অনেকে অনেক উপকৃত হবে এখানে। সত্যিকার অর্থে আমিও বিভিন্ন পলিটেকনিক গ্রুপ, অনেক গ্রুপে আছি, দেখতেছি বিভিন্ন পলিটেকনিকের টিচাররা ক্লাস নিচ্ছে, হ্যাঁ, এবং কতটা আউটপুট আসতেছে বোঝা যাচ্ছে, তোমরাও খুব ভালো করে বুঝতে পারতেছো। তো দেখা যাক আমি কতটুকু তোমাদের সহযোগিতা করতে পারি। তোমরা অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, এখানে বাপ্পি অনেক সুন্দর কথা বলছে, বাপ্পি ভাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি শিখেন। আচ্ছা, যাই হোক, আমরা লেট না করি এবং আমি চেষ্টা করব তোমাদের একেবারে বেসিক থেকে শেখানোর, যাতে করে কোনো কিছু মুখস্থ না মনে হয় এবং খুব সহজভাবে হয়। দেখা যাক আমি তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারি। তো ঠিক আছে, শুরু করা যাক, লেট করব না, অনেক রাত হয়ে গেছে অলরেডি আমাদের। আচ্ছা, অলরেডি লেট করে ফেলেছি আর কি, এজন্য আর বেশি লেট করব না। আচ্ছা, তো আমরা আজকে TD2 নিয়ে আলোচনা করব এবং TD2 অধ্যায়ের প্রথম যে অধ্যায়টা সেটা নিয়ে আজকে আসলে আমরা আলোচনা করব, TD2। এবং TD2 অধ্যায়টি ছিল হচ্ছে মধ্যম পরিবহন লাইনের ধ্রুবকের প্রতি, মধ্যম পরিবহন লাইনের। আচ্ছা, মধ্যম পরিবহন লাইনের উপরে মূলত অধ্যায় 2। আমি আর লিখতেছি না, এমনিতে জায়গা ছোট আমার হোয়াইট বোর্ডে। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে TD2, হ্যাঁ, এই সাবজেক্টটা যখন আমি TD2 লিখছি, একটু আগেও ক্লাস আমি যখন করাচ্ছিলাম তখন সার্কিট 2। তো আসলে আমরা
ওই যে 2 আছে না, তো 1 নামেও একটা কথা ছিল। হ্যাঁ, তো টিডি 1-এ একেবারে শেষের যে অধ্যায় যেখানে শেষ হয়েছে, ঠিক সেইটার সাথে রিলেটেডভাবে টিডি 2-র প্রথম অধ্যায়টা শুরু হয়েছে। তো ঝামেলাটা আসলে এখানেই পোহাতে হয়। হ্যাঁ, তো যারা টিডি 1 ভালোভাবে পড়েনি, যারা টিডি 1-এর শেষের অধ্যায়টা ভালো করে করেনি, তাদের জন্য আসলে এই টিডি 2-তে এসে একটু প্রথমের দিকে ঝামেলায় পোহাতে হবে। তো আমি এই জন্য একটু প্রথম অর্থাৎ টিডি 1-এর শেষের অধ্যায় থেকে কিছু কথা বলবো, যাতে করে আমরা টিডি 2-র প্রথম অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, তো এখন আসি টিডি 2 দ্বিতীয় অধ্যায়টা মূলত কি, মধ্যম পরিবহন লাইন। তাহলে এখন শুরুতে আমাকে যে জিনিসটা বুঝতে হবে যে আমাদের এই যে ট্রান্সমিশন যে লাইন আছে, হ্যাঁ, তো এই ট্রান্সমিশন লাইনটা আসলে আমাদের 3 ভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। মূলত ট্রান্সমিশন লাইনটা কয়ভাবে ভাগ করা, 3 ভাবে। কিভাবে? শর্ট ট্রান্সমিশন লাইন, শর্ট ট্রান্সমিশন লাইন, 2 হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর 3 হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। ওকে, তো মূলত আমাদের এই যে আমরা রাস্তাতে বেরোলেই যে আমরা পিজিসিবি যে লাইনগুলো দেখতে পাই, হ্যাঁ, অনেক বড় বড় লাইন, উঁচু উঁচু, হ্যাঁ, 132 কেবি, 230, 400 কেবি লাইন পর্যন্ত আমরা দেখি, অনেক উঁচুতে চলে গেছে। তো এই লাইনগুলো মূলত আমাদের স্প্যান সংখ্যা আর মূলত আমাদের যে ভোল্টেজ যে লেভেলটা, এই ভোল্টেজটা কতটুকু আমি প্রয়োগ করতেছি বা আমার লাইনে ভোল্টেজ কতটুকু, এবং লাইনের যে স্প্যানটা, হ্যাঁ, এই স্প্যান বললেও ঠিক ভুল হবে, যে আমাদের লাইনের যে লেন্থটা, হ্যাঁ, একটা লাইন কত কিলোমিটার, 20 কিলোমিটার না 30 কিলোমিটার না 50 কিলোমিটার না 100 কিলোমিটার, এই লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং এই ভোল্টেজ লেভেলের উপর ভিত্তি করে আমাদের এই ট্রান্সমিশন লাইনটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, যেটা আমরা জানি। একটা শর্ট ট্রান্সমিশন বলতেছি, একটাকে মিডিয়াম বলতেছি, একটাকে লং বলতেছি। তো এই যে শর্ট ট্রান্সমিশন লাইন, এইটাই মূলত আসলে আমাদের টিডি 1-এ আসলে পড়ানো হয়েছে। হ্যাঁ, তো মূলত এই যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো, এই ট্রান্সমিশন লাইনগুলোকে উপর মানে ভিত্তি করে মূলত আসলে আমাদের এই অধ্যায়গুলো আসলে আলোচিত আর কি, আলোচনা করা হয়েছে। তো আমরা যখন টিডি 1-এর শেষের অধ্যায় করেছিলাম, তখন কিন্তু ছিল টিডি 1-এর শেষের অধ্যায় যে শর্ট ট্রান্সমিশন লাইন। এখন এই শর্ট ট্রান্সমিশন লাইন বা মিডিয়াম ট্রান্সমিশন লাইন বা এই লং ট্রান্সমিশন লাইন, এখানে আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস তোমাদের ভালো করে বলবো। সেটা হচ্ছে কি, যে এই যে আমাদের ট্রান্সমিশন লাইনগুলো, এগুলো উপর আসলে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় কি, মানে এই ট্রান্সমিশন লাইনগুলো সে শর্ট হোক, মিডিয়াম হোক আর লং হোক, এই 3টা লাইন একে মানে উপর ভিত্তি করে আমাদের আসলে অধ্যায়ের আলোচনার যে বিষয়বস্তু বা মূল যে বিষয়টা, সেটা আসলে কি, সেটা মূলত আসলে আমাদের এই যে লাইনগুলোতে যে লসগুলো হয়, হ্যাঁ, আমাদের ট্রান্সমিশন লাইনে যে লসগুলো হয়, সেই লসগুলো বের করা, হিসেব করা, হ্যাঁ, সেগুলোর লাভজনকতা কতটুকু, আবার লাইনের দক্ষতা কতটুকু, হ্যাঁ, বা লাইনে কোথায় কি পরিমাণে লস হচ্ছে বা কি জনিত লস হচ্ছে, এই টোটাল হিসাব কিতাবগুলো, অথবা লাইনে যার জন্য লস হচ্ছে, এই সকল হিসাব কিতাব নিয়েই মূলত আসলে এই অধ্যায়গুলোর আলোচনার মূল বিষয়বস্তু। তার মানে আমার এই অধ্যায়গুলো আলোচনা করার একটাই কারণ, মানে যে কারণগুলোর উপর ভিত্তি করে এগুলো হয়েছে, সেগুলো হয়েছে যে এই ট্রান্সমিশন লাইনগুলো লসগুলোকে কেন্দ্র করে, হ্যাঁ, বিভিন্ন লস এবং লসের উপর ভিত্তি করে দক্ষতা, ভোল্টেজ রেগুলেশন, এগুলো মূলত আসলে বের করতে হবে। তো তাহলে যেহেতু এই জিনিসগুলো নিয়েই আলোচনা, তাহলে এই জিনিসগুলো আরেকটু যদি ভিতরে ঢুকি এইবার, তাহলে সেকেন্ড স্টেপের বিষয়টা হচ্ছে এই যে আমাদের লাইনে যে লস হয়, লস কখন হয়, যখন লাইনে বাধা আসে। তাহলে এই বাধাগুলো কি কি? তো মূলত আমাদের ট্রান্সমিশন লাইনে 3 ধরনের
হ্যাঁ বাধা আমরা পরিলক্ষিত হয় আমাদের, একটা হচ্ছে রেজিস্টিভ জনিত, একটা ইন্ডাক্টর জনিত এবং একটি ক্যাপাসিট্যান্স জনিত। এই 3 ধরনের প্রভাব আমাদের লাইনে হয় এবং এই 3 ধরনের কারণে আমাদের লাইনে লস হয় এবং এইটার উপর ভিত্তি করেই আমাদের ট্রান্সমিশন লাইনের দক্ষতা বলো, ভোল্টেজ রেগুলেশন বলো, এগুলো মূলত আমরা বের করি। এবং এছাড়াও আমাদের প্রশ্নকর্তারা এইভাবে প্রশ্ন সাজায় যে একটা ট্রান্সমিশন লাইনে যে আমাদের রেজিস্ট্যান্স বা ইন্ডাকট্যান্স বা ক্যাপাসিট্যান্স এর পরিমাণ কতটুকু, সেগুলো আমাদের মাঝে মাঝে হিসাব করতে হয়, বের করতে হয় যে এই লাইনটাতে রেজিস্টিভ বাধা কতটুকু, ইন্ডাকটিভ বাধা কতটুকু, ক্যাপাসিটিভ বাধা কতটুকু, এই সকল বাধা আমাদের অনেক সময় এটাও হিসাব করতে হয়। তো এই সব কিছু মিলেই আসলে আমাদের এই অধ্যায়গুলো। হ্যাঁ, তো আমাদের ওই TD1 শেষ যে অধ্যায়টা ছিল সেটা ছিল শর্ট ট্রান্সমিশন লাইন। তো শর্ট ট্রান্সমিশন লাইনে এখানকার যে ঘটনাটা সেটা হচ্ছে কি, যে এর লেন্থ অনেক কম। হ্যাঁ, এর লেন্থ হচ্ছে 50 কিলোমিটারের কম, 50 কিলোমিটারের কম। এর লেন্থ হচ্ছে 50 কিলোমিটার। অর্থাৎ শর্ট ট্রান্সমিশন লাইন 50 কিলোমিটারের থেকেও কম লাইনগুলোকে, অর্থাৎ একটা ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য যখন 50 কিলোমিটার থেকে কম হয় সেই লাইনটাকে আমি শর্ট ট্রান্সমিশন লাইন বলি। এবং এখানে সরবরাহকৃত যে ভোল্টেজ, অর্থাৎ এই লাইনটাতে আমি যে ভোল্টেজটা প্রয়োগ করি সেটাও আবার কত, 20 কেভির কম। হ্যাঁ, কত কেভির কম, 20 কেভিরও কম পরিমাণে ভোল্টেজ আমরা এই প্রয়োগ করি। তো প্রয়োগ করার ফলে একটা শর্ট ট্রান্সমিশন লাইনে আমাদের বাধা তো 3 ধরনের। কী ধরনের? 3 ধরনের। কী কী? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। তো মূলত আমাদের এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স সিরিজ লাইনে, সিরিজ বলবো বা সিরিজ কানেকশনে আসলে বাধা হ্যাঁ থাকে, মানে এদের বাধাগুলো হয় সিরিজ লাইনে, সিরিজ আকারে থাকে, হ্যাঁ সংযুক্ত থাকে। বাট ক্যাপাসিটরটা প্যারালালে থাকে। তো প্যারালালে থাকার কারণে আমাদের লাইনের দৈর্ঘ্য কম হওয়ার কারণে এবং সরবরাহকৃত ভোল্টেজটা কম হওয়ার কারণে আমার ক্যাপাসিটিভ জনিত বাধাটাকে কি করা হয়, বাদ দেওয়া হয়। হ্যাঁ, হিসেবে নেওয়া হয় না, এখানে খুবই সামান্য পরিমাণে আমার বাধা দেয়, যার কারণে এই ক্যাপাসিটির জনিত বাধাটা শর্ট ট্রান্সমিশন লাইনে থাকে না। আর এই শর্ট ট্রান্সমিশন লাইনের ফিগারটা হচ্ছে এইরকম। এই শর্ট ট্রান্সমিশন লাইনের ফিগারটা ছিল এরকম, যে লাইনের রেজিস্ট্যান্স, এই আমার ইন্ডাকট্যান্স, আর এখানে আমি লোড প্রান্ত দিয়ে দেই, আর এখানে আমার থাকে হচ্ছে এই সরবরাহকৃত বা সেন্ডিং ভোল্টেজ। এটা আমরা মূলত সার্কিট আমি TD1-এ আমরা পড়েছি। এখানে থেকে আমার রিসিভিং ভোল্টেজ, এটা হচ্ছে আমার আর, এখানে আমার এল। আর এখানে আমার যে কারেন্টটা, এই কারেন্টটার নাম দেয় আমার সেন্ডিং কারেন্ট, ওকে, IS। আর এখানকার কারেন্টটা আমাদের রিসিভিং কারেন্ট IR দিই। তো এটা মূলত শর্ট ট্রান্সমিশন লাইনের একটি ফিগার। আমরা চিন্তা করি এটা একটা ফেজ, হ্যাঁ সিঙ্গেল ফেজ লাইন, এবং তার সাথে কি দিয়েছে, একটা নিউট্রাল দিয়ে রাখছি। হ্যাঁ, নিউট্রালের সাথে আমরা এই ফেজের সাথে কানেকশন দিয়ে আমরা ভোল্টেজ প্রেরণ করতেছি। আমার লাইনে লস হচ্ছে, যা হওয়ার হচ্ছে, দেন আমি কি পাচ্ছি, লোডে আমরা এখানে সরবরাহ পাচ্ছি। তো এটা মূলত আসলে শর্ট ট্রান্সমিশন লাইন। এই শর্ট ট্রান্সমিশন লাইন মূলত আমরা TD1-এ আমি আলোচনা করেছি। তাহলে TD1 আলোচনা তো আমি করিনি, মানে তোমরা পড়েছো, ওকে। তো এই TD1-এ কিন্তু আমার ক্যাপাসিটার জনিত বাধাটা থাকে না। তো আমরা এই TD1-এ আমরা এগুলো শিখেছি, আমি জানি, আমি ধরে নিলাম তোমরা এই শর্ট ট্রান্সমিশন লাইনের ম্যাথগুলো তোমরা পারো। তো এইটা আমরা TD1-এ এই ধরনের ফিগারের সাহায্যে আমরা ম্যাথগুলো করেছি। এইটা করে আমাদের TD1 অধ্যায়টা আমাদের শেষ হয়েছে, TD1 বইটা আমাদের শেষ হয়েছে। তারপরে TD2-তে যখন আমি আসলাম তখন আমার অধ্যায়টা শুরু হয়েছে মধ্যম পরিবহন লাইন। তার মানে এখন আর আমার শর্ট ট্রান্সমিশন লাইন নিয়ে কোনো কাহিনী এখানে এই বই আমরা পাবো না। এই বইয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন পাবো। হ্যাঁ, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন পাবো এবং লং ট্রান্সমিশন লাইন পাবো, এবং এই দুইটা ট্রাম আমরা এই TD2-তে আমরা শিখব। তাহলে আজকে আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করব। তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনের রেঞ্জটা আবার কত? এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনের রেঞ্জ হচ্ছে অবশ্যই আমাদের ভোল্টেজটা 20 কেভির উপরে হবে, হ্যাঁ, এবং লিমিটটা থাকবে মোটামুটি 100 কেভি, ওকে, এবং লিমিটটা থাকবে হচ্ছে
100 কেভি। হ্যাঁ, অর্থাৎ 20 থেকে বড় হবে, 20 কেভি থেকে বেশি হবে, 100 কেভি থেকে ছোট হবে আমাদের এই মানে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সরবরাহকৃত ভোল্টেজের রেঞ্জ। এবং লেন্থ থাকবে, লাইনের লেন্থ থাকবে, শর্ট ট্রান্সমিশনের তাদেরকে কী হবে, বেশি হবে। তাহলে অবশ্যই 50 কিলোমিটার থেকে আমাদের লাইনটা বেশি হবে লেন্থটা, এবং অবশ্যই সেটা রেঞ্জ মোটামুটি 150 কিলোমিটার, 150 কিলোমিটার আমাদের হবে। তাহলে আমরা সেই লাইনটাকে আমি কী লাইন বলবো, মিডিয়াম ট্রান্সমিশন লাইন আমরা বলবো। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন কাকে আমি বলবো, যদি আমার লাইনের লেন্থটা কত হয়, 50 কিলোমিটার থেকে বেশি হয় এবং 150 কিলোমিটার থেকে ছোট হয়। আর এই মিডিয়াম ট্রান্সমিশন লাইনে বা এই লেন্থের মধ্যে যদি আমি 20 কেভি থেকে বেশি ভোল্টেজ সরবরাহ দেই এবং 100 কেভি রেঞ্জের মধ্যে রাখি, তাহলে এই শর্ত যে লাইনটা মানবে সেই লাইনটাকে আমি বলতেছি মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এগুলো আসলে আমাদের এই টাইপের লাইনগুলো হয় এবং তার উপর ভিত্তি করে আমি একটু হিসাব কিতাব করব। এই জন্য আমি বলতেছি এটাকে কি বলতেছি, মিডিয়াম ট্রান্সমিশন লাইন। আমি জাস্ট ভাগ করেছি আমরা, ওকে। তাহলে এখন এই মিডিয়াম ট্রান্সমিশন লাইন নেই মূলত যেহেতু এই অধ্যায়টা, তাহলে আমি আর লং ট্রান্সমিশনের দিকে আমি আগাচ্ছি না। তাহলে আমি এখন শুধুমাত্র মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়েই আমি আগাবো। তো এটাও আমি মিশে দিলাম। তো মিডিয়াম ট্রান্সমিশন লাইন, তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনেও আমাদের বাদ থাকবে 3 ধরনের। কি কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, ওকে। তো মূলত মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আবার 3 ধরনের বাধায় পরিলক্ষিত হয়, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। এই 3 ধরনের বাধায় মধ্যম পরিবহন লাইনে আমরা বিবেচনা করতে পারি। অর্থাৎ রেজিস্ট্যান্স জনিত বাধাও এখানে পরিলক্ষিত হয়, ইন্ডাকট্যান্স জনিত বাধাও পরিলক্ষিত হয়, ক্যাপাসিট্যান্স জনিত বাধাও কিন্তু পরিলক্ষিত হয়। তো এখন এই 3 ধরনের বাধার সাপেক্ষে তো আমাদের লাইনগুলো তো 3 ফেজ লাইন হয়। হ্যাঁ, তো 3 ফেজ লাইন হয়, কিন্তু আমরা হিসাব করবো মূলত আসলে সিঙ্গেল ফেজ দিয়ে, কারণ সিঙ্গেল ফেজ হিসেব করে 3 ফেজও হয়ে যাবে। তো আমাদের সকল ফিগার হবে সিঙ্গেল ফেজের ফিগার, কিন্তু মূলত আমরা 3 ফেজে হিসাব পরবর্তীতে ম্যাথ বের করবো, কিন্তু আমরা হিসাব করবো সিঙ্গেল ফেজ দিয়ে। তো এখন আসি, এই যে রেজিস্ট্যান্স জনিত বাধা, ইন্ডাকট্যান্স জনিত বাধা, ক্যাপাসিট্যান্স জনিত বাধা, এই সকল বাধা, এই বাধা কিন্তু এই যে আমার যে লাইনটা একটা ট্রান্সমিশন লাইন, হ্যাঁ, এই যে ট্রান্সমিশন লাইন আমি যে দিছি, এটা আর্ট করলাম ট্রান্সমিশন লাইন, ধরলাম এটা 150 কিলোমিটার একটা ট্রান্সমিশন লাইন। এই লাইনের কিন্তু প্রত্যেকটা জায়গাতেই রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স বাধা কিন্তু আছে। কিন্তু আমরা হিসাবের স্বার্থে, হ্যাঁ, আমরা হিসাব করার স্বার্থে আমি ধরে নিলাম এই গোটা ট্রান্সমিশন লাইনের যত রেজিস্টিভ বাধা, সেই বাধার পরিমাণটা এখানে আমি লিখে দিলাম যে এই হলো টোটাল বাধা, রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কিন্তু শুধু এখানেই না, টোটাল আমার ট্রান্সমিশন লাইনে যতটুকু বাধা, সকল বাধাকে আমি হিসাবের সাথে, হিসাবের সুবিধার্থে আমি এক জায়গায় করলাম, ধরলাম এই রেজিস্ট্যান্স বাধা এতটুকু। এখন লাইনে তো ইন্ডাকট্যান্স জড়িত বাধাও আছে, তাহলে সেই বাধাটা আমি ধরলাম এখানে আছে। হ্যাঁ, ইন্ডাকট্যান্স এখানে একটু সুন্দর করে লিখি, ইন্ডাকট্যান্স। হ্যাঁ, আর যেহেতু আমি সিঙ্গেল ফেজের জন্য আমি হিসাব করব, হ্যাঁ, এখানে আমি লোড দিলাম, ওকে, আর এখানে আমি দিলাম নিউট্রাল তার, ওকে। এখন তোমরা প্রশ্ন করতে পারো তাহলে ক্যাপাসিটার কই গেল, ক্যাপাসিটার জড়িত কি বাধা নাই? হ্যাঁ, বাধা আছে। তো এই ক্যাপাসিটার জড়িত বাধা নিয়ে আসলে আমাদের ঝামেলা একটু আছে। ক্যাপাসিটার জড়িত বাধা মূলত আসলে লাইন, দুইটি লাইনের মধ্যে, হ্যাঁ, অথবা একটা লাইন এবং একটা নিউট্রালের মধ্যে মূলত আসলে সৃষ্টি হয়, হ্যাঁ, ক্যাপাসিটরজনিত বাধা। অর্থাৎ এটা অলওয়েজ টাইম প্যারালাল, অর্থাৎ শান্ট আকারে বাধা দেবে। তো এই শান্ট আকারে বাধা দেওয়া উপর ভিত্তি করে মূলত আমাদের মধ্যম পরিবহন লাইন আমরা যখন এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স জনিত বাধা আমরা যখন বের করব বা ভোল্টেজ রেগুলেশন যখন বের করব, তখন এই হিসাবগুলো মানে সহজ মানে করার স্বার্থে, মানে এক এক জায়গায় এক এক ভাবে বের করা আমাদের জন্য সুবিধাজনক, সেটার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মোটামুটি 3 পদ্ধতিতে, কয় পদ্ধতিতে? 3 পদ্ধতিতে, 3 পদ্ধতিতে মূলত আসলে এই হিসাবগুলো বের করেছে। কি কি? একটা হচ্ছে যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে কি বলো, নমিনাল টি মেথড, হ্যাঁ, নমিনাল টি মেথড আছে, এটা ইংলিশেই লিখি, হ্যাঁ, নমিনাল টি মেথড, নমিনাল টি মেথড, হ্যাঁ। আরেকটা আছে সেটা হচ্ছে নমিনাল পাই মেথড,
পাই মেথড। হ্যাঁ, তো মূলত আমাদের এই মধ্যম পরিবহন লাইনের হিসাব কিতাব করার জন্য বিজ্ঞানীরা এই 3 পদ্ধতি অবলম্বন করেছে। এই 3 পদ্ধতির সাহায্যেই মূলত আমাদের লাইনের দক্ষতা বলো, রেগুলেশন বলো, আর এই আমাদের যে ওই কনস্ট্যান্ট যে মানগুলো, অর্থাৎ আমাদের যে আর বলো, এল বলো, সি, এই মানগুলো বের করার বা হিসাবের সাথে আমাদের এই 3 পদ্ধতি দিয়ে আমরা এগুলো বের করতে পারবো। তো আমরা এই 3 পদ্ধতি এখন আমরা শিখবো। তো শুরুতেই আমরা প্রান্তিক ক্যাপাসিটর এই পদ্ধতিটা আসলে আমরা শিখব। ওকে, তো প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি। আমাদের এই মধ্যম পরিবহন লাইনে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিটাই সবচেয়ে কি সহজ পদ্ধতি। ওকে, তো এই প্রান্তিক ক্যাপাসিটরে পদ্ধতিতে ক্যাপাসিটরটা কোথায় থাকে, এখানে আমি রেজিস্ট্যান্সও দেখালাম, ইন্ডাকট্যান্সও দেখালাম। আমি কিন্তু আবারও বলতেছি, এগুলো কিন্তু পুরো লাইনের যে বাধাটা, সেই বাধাটাকে আমি এক জায়গায় কল্পনা করেছি। পুরো লাইনের যে ইন্ডাকট্যান্স, সেই বাধাটাকেও আমি এক জায়গায় চিন্তা করেছি। তো এই যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, এই নামের উপরেও কিন্তু বোঝা যায় যে আমার ক্যাপাসিটরটা কোথায় থাকবে। ক্যাপাসিটরটা আসলে প্রান্তিক মানে কি একদম শেষে থাকবে, লোডের সাথে থাকবে, কি প্যারালালে থাকবে। ওকে, এই ধরলাম এতটুকু হচ্ছে আমার ক্যাপাসিটর, আর এখানে থাকবে আমাদের লোড। তাহলে এখান থেকে আমি কি দিচ্ছি, আমার ভোল্টেজটা সরবরাহ দিচ্ছি, যার কারণে আমি ভিএস কি বলতেছি, সেন্ডিং ভোল্টেজ বলতেছি। হ্যাঁ, আর এই সেন্ডিং ভোল্টেজের কারণে যে কারেন্টটা যাবে, সেই কারেন্টের নাম দিচ্ছি আমি সেন্ডিং কারেন্ট, আইএস। এই আইএস কারেন্ট কি হবে, এখানে এসে আবার 2 ভাগে ভাগ হয়ে যাবে। কিছু কারেন্ট যাবে এদিকে, কিছু কারেন্ট যাবে এদিকে। এই কারেন্টের নামটা, যেহেতু আমার এটা রিসিভিং প্রান্ত, হ্যাঁ, এখান থেকে আমি যেহেতু রিসিভকৃত ভোল্টেজ আমি লোডে নিব, এই জন্য নামটা আমি দিলাম IR। আর এখানে যেটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যেটা চার্জিং কারেন্ট, মূলত এর নাম আমি দিলাম হচ্ছে IC। এটাই মূলত আসলে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতির ফিগার। মধ্যম পরিবহন লাইনে আমার হিসাবকৃত যে পদ্ধতি, প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, তার ফিগার মূলত এইটা। অনেক সময় মূলত ফিগারও আসে অতি সংক্ষিপ্ততে, যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতির সমতুল্য সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। তখন যদি আমরা না পাই তাহলে হবে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি দেখলাম যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি হিসাব করার জন্য কীরকম আকার ধারণ করে। এটা কিন্তু টোটালি কল্পনা। ওকে, একটা কল্পনা, যেখানে টোটাল লাইনের বাধা রেজিস্ট্যান্স এত, টোটাল লাইনের ইন্ডাক্ট্যান্সের বাধা এল, আর টোটাল ক্যাপাসিটর বাধা আছে এখানে, হ্যাঁ, এতটুকু। তো এখান থেকে মূলত প্রশ্নকর্তা কি কি প্রশ্ন করতে পারে, এটাই হলো মূলত কথা। এখান থেকে মেলা প্রশ্ন করতে পারে, যে হতে পারে যে সেন্ডিং ভোল্টেজ বের করতে বলতে পারে, সেন্ডিং কারেন্ট বের করতে বলতে পারে, ক্যাপাসিটর কারেন্ট বের করতে বলতে পারে, রিসিভিং কারেন্ট বের করতে বলতে পারে, রিসিভিং ভোল্টেজ বের করতে বলতে পারে। এখানে মোট কথা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের মান বের করতে বলতে পারে। ওকে, তাহলে প্রশ্নকর্তার উইশ যা ইচ্ছা এখানে প্রশ্ন করতে পারে। এছাড়া প্রশ্ন করতে পারে কি ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা, এগুলো বের করতে বলতে পারে। তো আমরা সিরিয়ালি সেগুলো আমরা আসলে প্রমাণ করব। ওকে, এখন আসি যে শুরুতেই নর্মালি দেখো তো, একটু চিন্তা করো তো, যে এই যে আমি যদি সেন্ডিং কারেন্টটা বের করতে চাই, হ্যাঁ, তাহলে এই সেন্ডিং কারেন্টটা বের করতে চাইলে আমি যদি এই দিক থেকে কল্পনা করি যে আমার রিসিভিং কারেন্ট এখানে আছে, আমার ক্যাপাসিটর কারেন্ট আছে, তাহলে আমার সেন্ডিং কারেন্ট বের করতে নর্মালি কী করতে হবে, এটা যোগ করলে আমি এটা পায়ে যাবো, পাবো না? পাবো। তাহলে এখানে আমার আমি একটা কিন্তু ইজিলি ফিগার থেকে আমি সেন্ডিং কারেন্ট সূত্র পেয়ে যাচ্ছি, যে IS ইকুয়াল IR যোগ IC। ওকে, তার মানে আমি রিসিভিং কারেন্ট এবং ক্যাপাসিটর কারেন্ট যোগ করলে আমি কি পাবো, IS পাবো নর্মালি। আর এর আড়াআড়িতে, লোডের আড়াআড়িতে কিন্তু ভোল্টেজ সবসময় দেওয়াই থাকে। হ্যাঁ, তাহলে VR নর্মালি দেওয়া থাকে, এই VR, তাহলে VR এর মান যদি দেওয়া থাকে, তাহলে এইটা আর এই শাখা কি প্যারালাল শাখা না? তাহলে এখানেও যদি আমার VR থাকে, তাহলে এখানেও কি কাজ করবে, VRই কাজ করবে, তাই কি না? VR কাজ করবে। তো এখন প্রশ্নকর্তা কিন্তু অনেক সময় প্রশ্ন করতে পারে না যে এই যে ICর মান কীভাবে বের করবো, ICর মান বের না জানলে হবে, ICর মান বের করতে হবে। আর ICর মানটা বের করবো কীভাবে, দেখো ICর মান এখান থেকে ইজিলি বের করতে হবে। কীভাবে? এর আড়াআড়িতে ভোল্টেজ কত, VR ডিভাইডেড, তাহলে সি, এর ক্যাপাসিটর, তো এখান থেকে আমি কী পাবো, XC পাবো। তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, তো ক্যাপাসিটর থেকে কী বের করবো, XC বের করবো। তাই এই XCটা মূলত এখানে আমি লিখবো। হ্যাঁ, XC লিখলাম, তাহলে কিন্তু হয়ে যাবে।
জাস্ট এনাফ ভিআর বাই এক্সি। কিন্তু এটা এইভাবে লিখলে অনেক সময় আমাদের ম্যাথের অ্যান্সার ভুল আসবে। এটা বুদ্ধি কি জানো, সহজ মানে যে জিনিসটা, এখানকার ইম্পিডেন্স কি হবে, এখানকার ইম্পিডেন্স হবে মূলত সবসময় আমরা ইম্পিডেন্স দেবো, শাখা ইম্পিডেন্স। তাহলে এখানে শাখা ইম্পিডেন্স কী হবে বলো তো, শাখা ইম্পিডেন্স এখানে রেজিস্ট্যান্স তো বাধা আছে নাই, তাহলে 0 আর এক্সি ক্ষেত্রে কী হবে মাইনাস, তাহলে মাইনাস জে অফ এক্সি। মূলত আমরা সবসময় এইভাবে করব, তাহলে আমরা আইসির ভেক্টরাল মানটা আমরা ফাইনালি পাবো। এরকম একটা মান আসবে, যে কোনো একটা মান আসবে, তাহলে এরকম আসবে জেড অ্যাঙ্গেল থিটা, এরকম একটা মান আমার আসবে। হ্যাঁ সরি, এখানে কারেন্ট তো না, এখানে তো ইম্পিডেন্স না, কারেন্ট আসবে। তাহলে ধরলাম এখানে একটা কারেন্ট অ্যাঙ্গেল কি থিটা, তার একটা মান থাকবে, এটা কী থাকবে দিক থাকবে। আর একটা জিনিস তোমাদের মাথায় রেখে দেই, এই যে যুগগুলো আছে না, এই যুগগুলো কিন্তু একটাও সাধারণ যুগ না, সব ভেক্টরালের যুগ। এই জন্য এটা মনে রাখার জন্য তোমাদের মাথার মধ্যে একটু সেভ করে দেই যে এইভাবে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, যাতে করে তোমাদের মাথায় থাকে যে সকল হিসাব কিতাব ভেক্টরালি হবে। অর্থাৎ অবশ্যই এই রেজিস্ট্যান্সের হয় পোলার মান অথবা রেক্টেঙ্গুলার মান আমার লাগবে, অবশ্যই আইসির পোলার মান অথবা রেক্টেঙ্গুলার মান লাগবে। নর্মালি 10 আর 10 যোগ করবা না, অবশ্যই আইআরও কি লাগবে ভেক্টর মান লাগবে, অর্থাৎ হয় রেক্টেঙ্গুলার ফর্ম হয় পোলার ফর্ম। সেমভাবে ক্যাপাসিটর হয় রেক্টেঙ্গুলার ফর্ম নাহলে পোলার ফর্ম। দেন আমি কি পাবো, এই সেন্ডিং কারেন্টটা পাবো। আচ্ছা তোমাদের তাহলে কি এখানে কিন্তু আমি কি পেলাম, আমার এই যে আইসি বের করার সূত্র আমি পেয়ে গেলাম। সেমভাবে এই যে এখন অনেক সময় যেটা হতে পারে না, আমি যে আইএস বের করতেছি, আমি আইআর যদি না থাকে তাহলে কী করবো, তো নর্মালি ফিগারে যেটা থাকে কি জানো, এই যে লোডের না, এই যে এই লোডটা আছে, এই লোডের কিন্তু পাওয়ার দেওয়া থাকে, বুঝছো, এই লোডের অ্যাক্টিভ পাওয়ার দেওয়া থাকে এবং পাওয়ার ফ্যাক্টরও দেওয়া থাকে এবং সবসময় ল্যাগিংই দেওয়া থাকে। পাওয়ার ফ্যাক্টর সবসময় লোডে ল্যাগিং দেওয়া থাকে। তাহলে আমার পাওয়ার দেওয়া আছে এবং এই যে ভিআরটাও দেওয়া থাকে, রিসিভিং ভোল্টেজটাও দেওয়া থাকে। তাহলে এই রিসিভিং ভোল্টেজ বলো, পাওয়ারও দেওয়া থাকবে, পাওয়ার ফ্যাক্টরও দেওয়া থাকবে। তাহলে কি আমি আইআর পাবো না? যেহেতু আমি সিঙ্গেল ফেজের জন্য কল্পনা করেছি, এগুলো আর্ট করেছি, তো সিঙ্গেল ফেজের ক্ষেত্রে অ্যাক্টিভ পাওয়ার সূত্র কী বলতো, অ্যাক্টিভ পাওয়ার সূত্র হচ্ছে ভিআর আইআর কস থিটা। তাহলে এখান থেকে কি আমি আইআর পাবো না? অবশ্যই আইআর পাবো। তাহলে আইআর ইকুয়াল কী বলতো, তাহলে পি বাই ভিআর আইআর কি সরি ভিআর কস থিটা। তাহলে আমি আইআরটাও কি পেয়ে গেলাম, তাহলে আমি আইআরও পেলাম, আইসিও কিন্তু পেয়ে গেলাম। আইআর আইসি পেলে কি আমি আইএস পাবো না? এই যে আইএস আমি কিন্তু কি পেয়ে গিয়েছি। ওকে, তাহলে আইএস যখন আমি পেয়ে যাব, এখন আইএস পাওয়ার পরে আমাকে আরেকটা প্রশ্ন করতে পারে। এখানে প্রশ্ন কথা কি প্রশ্ন, যে আমার সেন্ডিং ভোল্টেজ কত। সেন্ডিং ভোল্টেজ আমি যে বের করতে চাই, তাহলে কী করবো বলো তো? তাহলে সেন্ডিং ভোল্টেজ বের করার বুদ্ধি তোমাকে যদি বলি, সেটা হচ্ছে এই দেখো তো, একটু লক্ষ্য করো তো, যে একেবারে সেম অ্যাজ ডিসি সার্কিট, হ্যাঁ একদম ডিসি সার্কিটের মধ্যে চিন্তা করব। তাহলে এই যে এখানকার যে ভিএস, তো এই ভিএসটাই তো ভাগ হয়ে গেছে, তো আমি এই দিক থেকেই চিন্তা করব সবসময়। হ্যাঁ, তাহলে এই যে ভিআর এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, তার মানে এই শাখাতে আমার ভোল্টেজ অনলি কত ভিআর। তাহলে এই ভিআর হচ্ছে এখানে কাজ করতেছে, তাহলে এই দুটো শাখায় প্যারালাল শাখা ভিআর কাজ করতেছে। তাহলে ভিআর কাজ করতে, তাহলে এই ভিআর তো আমার জানাই আছে, মানে এই পয়েন্টের ভোল্টেজটা আমার জানাই আছে, অর্থাৎ এইদিকে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আমাদের জানাই আছে। তাহলে এইটুকুর ভোল্টেজ ড্রপ সাথে যদি আমি এখানকার ভোল্টেজ ড্রপটা আমি যোগ করি, তাহলে কি পাবো, সেন্ডিং ভোল্টেজ পাবো। আবার যদি আমি উল্টো দিক থেকে চিন্তা করি, দেখো তো এই যে আমার ভিএস, এই ভিএসতে যখন আমি সাপ্লাই দেবো, তখন এই ভিএসের কিছু পরিমাণ ভোল্টেজ কী হবে, এখানে ড্রপ হবে, তাহলে বাকি ভোল্টেজ কী হবে, এখানে যাবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি কি, যে এখানকার যে বাধাটা, টোটাল বাধা কি ইম্পিডেন্স না, জেড। তাহলে এই জেটে কিছু পরিমাণ কি ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে বাকি ভোল্টেজ কে খাবে, এরা দুইজন খাবে, কারণ প্যারালালে ভোল্টেজ কি সমান। তো প্যারালালে যদি ভোল্টেজ সমান হয়, তাহলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, হওয়ার পর বাকি ভোল্টেজ কোথায় যাবে, এখানে যাবে। তাহলে আমি কি উল্টা দিক থেকে চিন্তা করতে পারি না, যে আমার এইটুকু তো জানাই আছে ভিআর, এই যে আমার ভিআর দেওয়া থাকে এখানে, হ্যাঁ ভিআর যে জানা, তাহলে ভিআরের সাথে আমি যদি তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা যোগ করি, তাহলে কি আমি ভিএস পাবো না? পাবো। এটাই আসলে বলতে যাচ্ছি। তাহলে এই আমার ভিআর যোগ, তাহলে এখানকার কারেন্ট কত, আইএস, যেটা আমরা এখান থেকে বের করে নিয়েছি, আইএস ইন্টু কি এখানকার টোটাল বাধা কত, জেড। এই তো আমি সেন্ডিং ভোল্টেজ আমি কী পেলাম, পেয়ে গেলাম। তাহলে আমার প্রশ্নকর্তা এই সেন্ডিং ভোল্টেজ বের করতে বলতে হলে আমি এইভাবে কি করব, বের করে দিয়ে দেব। এখন প্রশ্নকর্তা আরেকটা প্রশ্ন করতে পারে কি, এই সার্কিটের ভোল্টেজ রেগুলেশনের মান কত, ভোল্টেজ রেগুলেশন।
ভোল্টেজ রেগুলেশন শতকরা। হ্যাঁ, এটা বের করার নিয়ম হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, একেবারে ইজি, সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ ডিভাইড হচ্ছে রিসিভিং ভোল্টেজ। এটা যে শতকরা আগে প্রকাশ করতে চাই তাহলে ইনটু কী করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে শতকরা ভোল্টেজ রেগুলেশন বেড়ে যাবে। তাহলে আমার রিসিভিং ভোল্টেজও জানা আছে, আমার সেন্ডিং ভোল্টেজও জানা আছে, তাহলে আমি কী পাবো, ভোল্টেজ রেগুলেশনও পেয়ে যাব। তাহলে আমার একটা সার্কিট থেকে কীভাবে ভোল্টেজ রেগুলেশন বের করতে হয় সেটাও কিন্তু আমাদের জানা হয়ে গেল। এখন শুধু বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে দক্ষতা। এই প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিতে কিভাবে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের দক্ষতা আমি বের করব। দক্ষতা বের করার বুদ্ধি হচ্ছে যে স্বাভাবিকভাবে আমরা কিন্তু জানি আউটপুট বাই ইনপুট। হ্যাঁ, কারণ দক্ষতা মানে কি, আমি কতটুকু ইনপুট দিলাম, কতটুকু আউটপুট পেলাম। হ্যাঁ, তাহলে আমার যেহেতু এই যে পাওয়ারটা দেওয়াই আছে, আমার লোডের পাওয়ার দেওয়া থাকে সবসময়। হ্যাঁ, এই ম্যাথগুলোতে লোডের পাওয়ারটা দেওয়া থাকে, তাহলে আমার লোডের পাওয়ারটা যদি আমার জানা থাকে তাহলে এটা কি আমার আউটপুট না, তাহলে আউটপুট দিলাম। হ্যাঁ, তাহলে আউটপুট আবার এভাবে আমি দেখাতে পারি যে আউটপুট বাই ইনপুট ইনটু কিন্তু 100, তাহলে কিন্তু দক্ষতা পাবো। কিন্তু এই আউটপুট আর ইনপুটটা মূলত বের করবো কিভাবে, এটা একটু উপরে দেখায়, যেহেতু এখানে জায়গায় সংক্ষেপ একটু না মিশায় এখানে দেখায়। তাহলে বা এই যে দক্ষতা, হ্যাঁ, তাহলে আমার কিন্তু আউটপুট জানা আছে, আউটপুট কত, এই এত ওয়াট পি। হ্যাঁ, এত ওয়াট, যার সূত্র কি এটাই আমি লিখে দেই, যে সূত্র হচ্ছে কি VR IR cos থিটা। অনেক সময় আমাদের না জানা থাকতে পারে ডাইরেক্ট পাওয়ারের মানটা, আউটপুট পাওয়ারের মানটা, তো তখন আমি দেবো যে VR IR cos থিটা। তাহলে আমার এই যে আমার আউটপুট পাওয়ার, আমি লোডে যে পাওয়ারটা পাচ্ছি সেই পাওয়ারটা হচ্ছে VR IR cos থিটা, আমি আউটপুট পাওয়ারটা পেলাম। তাহলে আমি যদি ইনপুট পাওয়ারটা কোনোভাবে পাই তাহলে কিন্তু আমার কাহিনী শেষ। তো ইনপুট পাওয়ার না দেওয়া থাকলে আমি কী করবো, দেখো তো এগুলা কী পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার না। VI cos থিটা মানে কি অ্যাক্টিভ পাওয়ার, তো অ্যাক্টিভ পাওয়ার কোথা থেকে পাই, রেজিস্ট্যান্স জনিত যে লসটা, সেটাই কিন্তু কি পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমার এই ট্রান্সমিশন লাইনটাতে আমার আউটপুট পাওয়ারের সাথে এই ট্রান্সমিশন লাইনে যে রেজিস্টিভ জনিত যে লসটা, সেটা যদি যোগ করি তাহলে কি আমি ইনপুট পাওয়ারটা পাবো না, অবশ্যই পাবো। তাহলে এটাই আমি আসলে এখানে এই কাহিনীটাই করব। তাহলে আমাদের আউটপুট পাওয়ার কতটুকু, আউটপুট পাওয়ার এইটা, আউটপুট পাওয়ার কি VR IR cos থিটা যোগ আমার আউটপুট পাওয়ার সাথে এই ট্রান্সমিশন লাইনে, কারণ আমার এই যে রেজিস্ট্যান্স শুধু এখানকার না, টোটাল ট্রান্সমিশন লাইনে যতটুকু রেজিস্টিভ বাধা, ওই রেজিস্টিভ বাধা আমি এখানে কেন্দ্রীভূত করে দেখাচ্ছি। তাহলে এই টোটাল যে বাধাটা লাইনে ট্রান্সমিশন, মানে আমাদের ট্রান্সমিশন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আমার টোটাল রেজিস্ট্যান্স জনিত বাধা কত, এইটা। তাহলে এই বাধা জনিত যে লসটা, সেটাই কি লস, অ্যাক্টিভ লস। তো এই অ্যাক্টিভ লসটা বের করলে তো আমার, তাহলে এই লাইনের লসের সাথে আমি যদি আউটপুটটা যোগ করি তাহলে টোটাল পাওয়ারটা আমি পাবো না, টোটাল পাওয়ারটাই তো আমার কি পাওয়ার, সেন্ডিং পাওয়ার বা কি পাওয়ার, ইনপুট পাওয়ার। তাহলে আমি তখন কি করব, এখানে লিখে দিই, যেহেতু আমি সিঙ্গেল ফেজের জন্য চিন্তা করতেছি, তাহলে আমি কি লিখবো, তাহলে লিখবো I স্কোয়ার ইন্টু কি R। তাহলে কি পেলাম, আমি এই লাইন লসটা আমি পেয়ে গেলাম। তার সাথে আমি যদি 100 গুণ করে দেই তাহলে কি কাহিনী শেষ। তাহলে একেবারে কাহিনী ঝটপট হয়ে গেল। তাহলে আমার এই একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিতে কিভাবে একটা প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি আর্ট করতে হয়, সেখান থেকে কিভাবে আমার রিসিভিং কারেন্ট বের করতে হয়, ক্যাপাসিটর কারেন্ট বের করতে হয়, সেখান থেকে কিভাবে সেন্ডিং কারেন্ট বের করতে হয়, তারপর সেখান থেকে কিভাবে সেন্ডিং ভোল্টেজ বের করতে হয়, তারপরে ভোল্টেজ রেগুলেশন, তারপরে দক্ষতা থেকে আমাদের এই টপিকের কাহিনী শেষ। প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতির এর বাইরে প্রশ্নকর্তা আর একটা মাত্র প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে এই প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতির ফেজর ডায়াগ্রাম। তো আমরা ফেজর ডায়াগ্রাম যাওয়ার আগে তোমাদের এখান থেকে আমি একটু কিছু প্রশ্ন নিব, যে এই এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে কি তোমাদের কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় বুঝছো বা বোঝো নাই, এরকম কোনো কোশ্চেন আছে কিনা, যে যেখানে বোঝো নাই সেখানে একটু প্রশ্ন করো, যাতে করে আমি তোমাদের উত্তর দিতে পারি। তাড়াতাড়ি তোমরা জানাই দাও যে এটা বুঝতে পারছো কিনা।
সুজন আহমেদ, বগুড়া পলিটেকনিক, অনেক অনেক ধন্যবাদ বগুড়া পলিটেকনিকে জয়েন করার জন্য। তোমাদের ফ্রেন্ড সার্কেলকে তোমরা ইনভাইট করো, যাতে তারা উপকৃত হয়। ধন্যবাদ তোমাকে। এবং সুজন আহমেদ, তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমাদের নিশ্চয়ই ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমার গ্রুপটা শেয়ার করবে, যাতে করে তারাও তোমার মতো শিখতে পারে কিছু। আচ্ছা, শাহরিয়ার আহমেদ প্রান্ত, টাঙ্গাইল পলিটেকনিক থেকে, খুবই খুশি হচ্ছি তোমরা অন্যান্য পলিটেকনিক থেকে জয়েন করছো। যাক, বুঝতে পারছো, তার জন্য ধন্যবাদ। তো প্রান্ত, তোমার কাছেও রিকোয়েস্ট, তোমরাও তোমাদের ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, যাতে তারাও জয়েন করতে পারে। আর সারোয়ার বলছে এই নিয়মে একটা ম্যাথ থাকলে ম্যাথ করতে, অবশ্যই ম্যাথ করব। আগে তুমি এইটা বুঝতে পারছো কি না সেটা ভালো করে দেখো, তাহলেই হবে। কারণ ম্যাথ, হাজার হাজার ম্যাথ তুমি নিজেই তৈরি করতে পারবে, নিজেই করতে পারবে। সাইদুল ইসলাম, লক্ষ্মীপুর পলিটেকনিক, খুবই খুবই ভালো লাগতেছে যে তোমরা অন্যান্য পলিটেকনিক থেকেও জয়েন করতে পারছো, অনেক ধন্যবাদ। তুমিও সেম কাজটা করবে সাইদুল, যে তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপে শেয়ার করবে। আচ্ছা, মনও বুঝতে পারছে। খুবই ভালো লাগতেছে যে তোমরা শেয়ার করতেছো, অনেক অনেক ভালো। যাক, সকলেই বুঝতে পারতেছে। এবং তোমরা যারা কষ্ট করে দেখতেছো, এই যে রাত 11:30 বাজে, অনেকেই ফেসবুকে আড্ডা দিচ্ছে, অনেকেই কি বলবো, যে মুভি দেখতেছে, খেলা দেখতেছে, কতভাবে সময়গুলো নষ্ট করতেছে। অথচ তোমরা এই যে কষ্ট করে রাতভর মোবাইলের দিকে তাকায়ে ক্লাস করতেছো, এটাই আসলে এনাফ। কি বলবো, যে তোমাদের যে এই যে ইচ্ছা শক্তি, এতটুকুই যথেষ্ট তোমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আবারও বলি যে তোমরা এইটুকু ভালো করে বুঝতে পারছো কিনা। আচ্ছা মাহফুজ, অবশ্যই ম্যাথ আমি করাবো ইনশাল্লাহ। আজকে একটা ম্যাথ করাবো, যদি চেষ্টা করবো একটা ম্যাথ করার জন্য। আচ্ছা তামিম, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, তাহলে মোটামুটি সকলেই ক্লিয়ার আমরা এই প্রান্তিক ক্যাপাসিটর মেথড কিভাবে আমরা হিসাব করব, সেগুলো আমাদের হিসাবগুলো ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ম্যাথের দিকে আগাই। যেহেতু এই পদ্ধতির ম্যাথ তোমরা দেখতে চেয়েছো, আচ্ছা আসো তাহলে তোমাদের এই পদ্ধতিটার উপর একটা ম্যাথ করায় না, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে, তাই না? কারণ একটা ম্যাথ না করালে তোমরা কীভাবে বুঝবে। আর এই প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি আবার ফেজর ডায়াগ্রাম আছে, তো ফেজর ডায়াগ্রামগুলো না হলে পরবর্তীতে একসাথে দেখাবো। কারণ প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, তারপরে আমাদের নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড, এই 3 পদ্ধতির একসাথে আমি ফেজর ডায়াগ্রাম দেখাবো, ওটাই বেস্ট হবে। আপাতত ফিগার থেকে কীভাবে ম্যাথ করতে হয় সেগুলো আমরা, এটা যেহেতু বুঝলাম, তো আমরা ম্যাথগুলো করার সময় আরও ক্লিয়ারলি বুঝবো। যেহেতু তোমরা বলছো এই পদ্ধতিটা ম্যাথ করে দিতে, ইনশাল্লাহ একটা ভালো ম্যাথ আমরা দেখি। আচ্ছা, তোমাদের অনেকের বই কি যেন, আমি এখনও আসলে বই পাইনি, হ্যাঁ, বইগুলো পেলে ভালো হবে। তো আমি দেখি তোমাদের একটা এরকম সুন্দর ম্যাথ করানো যায় কি না, যাতে করে তোমরা অনেক সহজেই করতে পারো এবং এগুলো বুঝতেও পারো। দেখা যাক তোমরা কতটুকু এটা বুঝছো এই ম্যাথটা, সেটা আসলে এখন আমরা বুঝতে পারবো যে ফিগার থেকে এই জিনিসগুলো বোঝা যায় কিনা। আচ্ছা, এটা মিশাই দেই, এটার আর কোনো কাজ নেই। তোমাদের এই রিলেটেড একেবারে সুন্দর একটা ম্যাথ করায়, যাতে করে সবগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা, এখানে একেবারে একটা বইয়ের সুন্দর একটা ম্যাথ,
সেটা এখন আমরা করব। মূলত ফিগার বুঝলেই ম্যাথ হবে আসলে। আসি তাহলে আমরা, ম্যাথটা হচ্ছে এরকম যে একটি 100 কিলোমিটার দীর্ঘ 100 কিলোমিটার দীর্ঘ ওয়ান ফেজ মধ্যম পরিবহন লাইন, ওয়ান ফেজ মধ্যম পরিবহন লাইন, আচ্ছা মধ্যম পরিবহন লাইনের ধ্রুবক সমূহের মান নিম্নরূপ। ধ্রুবক সমূহের মান নিম্নরূপ। এখানে প্রশ্নগুলো অনেক বড় বড় আর কি। প্রতি কিলোমিটারে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.25 ওহম। প্রতি কিলোমিটারে দেওয়া আছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, হ্যাঁ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.8 ওহম। এবং প্রতি কিলোমিটারে, হ্যাঁ আমি এখানে শর্টকাট লিখতেছি আর কি, প্রতি কিলোমিটারে সাসসেপ্ট্যান্স দেওয়া আছে, হ্যাঁ এটা একটু বাংলায় লেখি তোমাদের তাহলে বুঝতে কি সুবিধা হবে। সাসসেপ্ট্যান্স যা বি দ্বারা প্রকাশ করা হয় সাসসেপ্ট্যান্সকে। এটা মান দেওয়া আছে 14 × 10⁻⁶। আর সাসসেপ্ট্যান্স এক হচ্ছে মোহ, হ্যাঁ এটা আমরা জানি। আর কি বলবো, মানে প্রশ্নটাই এত বড় যে সলিউশন কোথায় করবো সেই চিন্তাই করতেছি। আচ্ছা সমস্যা নেই। গ্রহণ প্রান্তে, এই আমাদের TD2-র ম্যাথগুলো অনেক বড়, সলিউশন মানে অনেক ইজি, সমস্যা নেই। গ্রহণ প্রান্তের ভোল্টেজ VR ইকুয়াল দেওয়া আছে 6000 ভোল্ট। আর দেওয়া আছে যে লাইনের মোট ক্যাপাসিট্যান্সকে শুধুমাত্র শেষ প্রান্তে একত্রীভূত ধরে নেই। আচ্ছা এইখানে লাইন আমার আসলে ধরার কারণে এভাবে লাইন ধরবে না, হ্যাঁ আমি একটু শর্টকাটে লিখতেছি যাতে করে এখানে জায়গাটা ধরে, হ্যাঁ তাহলে সুবিধা হবে। ওকে এটাই সুবিধা হবে। এগুলো একটু সংক্ষেপে লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে লাইনের ধ্রুবক সমূহের মান নিম্নরূপ, হ্যাঁ কারণ জায়গায় না ধরলে করব কোথায়। তাহলে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে প্রতি কিলোমিটারে 0.25 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে প্রতি কিলোমিটারে 0.8 ওহম এবং সাসসেপ্ট্যান্স যাকে বি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ সাসসেপ্ট্যান্সকেও দেওয়া আছে প্রতি কিলোমিটারে মান দেওয়া আছে তোমার 14 × 10⁻⁶, যা একক হচ্ছে মোহ, হ্যাঁ এবং রিসিভিং প্রান্তের ভোল্টেজ, হ্যাঁ ভি দেওয়া আছে বা গ্রহণ প্রান্তের ভোল্টেজ VR দেওয়া আছে 66,000 ভোল্ট আর কি। তো বলছে যে লাইনের মোট ক্যাপাসিট্যান্সকে শুধুমাত্র শেষ প্রান্তে একীভূত
একত্রিতভূত অবস্থায় ধরে নির্ণয় করো সেন্ডিং ভোল্টেজ, প্রেরণ প্রান্তের কারেন্ট, শতকরা রেগুলেশন, কি বের করতে বলে, সব বের করতে বলছে, প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর। দেখো অনেক বড় প্রশ্ন, তাও আমি সংক্ষেপে লিখছি। আসলে মূল কথা কি, আমাদের ম্যাথটা ওই ফিগারে না আট করে, মানে ফিগারে না দিয়ে তারা ভাষায় যেহেতু লিখছে, এই ভাষায় লেখার কারণেই আসলে এত বড় আকার ধারণ করেছে। আমি তো তার সংক্ষেপে লিখছি। হ্যাঁ, এই যে প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স, প্রতি কিলোমিটারে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, প্রতি কিলোমিটার সাবস্ট্যান্স, এগুলো যদি বাংলায় লিখতাম তাহলে গোটা বোর্ডটা আমার ভরে যেত শুধু প্রশ্নে, অ্যান্সার করবো কোথায়, তাই না? তো আমরা তারপরেও পরবর্তীতে এগুলো মিশে মিশে করব, যাতে করে তোমরা এগুলো বুঝতে পারো আর কি। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে, সমস্যা নেই। তো দেখো এখানে কিন্তু ডিরেক্টলি বলা নাই, এখানে কি বলা আছে দেখো, একটু আমি সহজভাবে বলি যে একটা 100 কিলোমিটার দীর্ঘ ওয়ান পেজ লাইন, হ্যাঁ, এই যে মধ্যম পরিবহন লাইন। তো মধ্যম পরিবহন লাইন যখনই বলে তখনই মাথার মধ্যে সেট আপ করে নেব যে আমার ম্যাপটা মধ্যম পরিবহন লাইনের এখন, এবং সেটা দৈর্ঘ্য কত 100 কিলোমিটার। ওকে, তো সেই মধ্যম পরিবহন লাইনের যদি 100 কিলোমিটার দৈর্ঘ্যের লাইন, কিন্তু প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে যে এই লাইনটার প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে 0.25, প্রতি কিলোমিটারের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে 0.8, এবং প্রতি কিলোমিটারের সাসেপ্টেন্স আছে হচ্ছে 14.10⁻6 মোহ। তো এবং রিসিভিং প্রান্তের ভোল্টেজ দেওয়া আছে 66,000 ভোল্ট। তো তাদের কোশ্চিন হচ্ছে কি যে এই যে লাস্টের কথাটা বলছে যে লাইনের মোট ক্যাপাসিট্যান্সকে শুধুমাত্র শেষ প্রান্তে একত্রীভূত অবস্থায় ধরে নির্ণয় করো। এই যখনই এই কথা বলছে যে মোট ক্যাপাসিট্যান্সকে শুধুমাত্র শেষ প্রান্তে একত্রীভূত, তাহলে এই যে ক্যাপাসিট্যান্সকে শেষ প্রান্তে কোন পদ্ধতিতে আমি চিন্তা করি, আমার কি ওই যে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি। কারণ প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিতে তো ক্যাপাসিটর শেষ প্রান্তে থাকে, কোথায় থাকে, লোড প্রান্তের সাথে আড়াআড়িতে থাকে। তাহলে এই কথা দ্বারা আমাকে বুঝে নিতে হবে যে এইটা প্রান্তিক ক্যাপাসিটর মেথড, যে মেথডে আমাকে বের করতে বলেছে প্রশ্নকর্তা সেন্ডিং ভোল্টেজ, সেন্ডিং কারেন্ট, ভোল্টেজ রেগুলেশন এবং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, অর্থাৎ প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের মানটাও কিন্তু বের করতে বলেছে। ওকে, এই দেখো প্রশ্ন শেষই হয়নি, শেষে আরও একটা কথা বলছে যে লাইনটি, কি বলবো, যে লাইনটি মানে তথ্যর শেষ নেই, লাইনটি 0.8 পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর রে 15 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে, তো তোমরা একটু আসলে যদি পারো না এটা একটু স্ক্রিনশট করে রেখে দাও বা লিখে রাখতে পারো, যাতে করে আমি এই যে ম্যাথ সলিউশন করার সময় হয়তো মিশানো হতে পারে, তখন কিন্তু তোমরা একটু আমাকে হেল্প করবে। হ্যাঁ, একটু হেল্প করবে। তা এখন আসি, তাহলে এখানে কিন্তু বলছে যে এই যে সেন্ডিং ভোল্টেজ, সেন্ডিং কারেন্ট, শতকরা ভোল্টেজ রেগুলেশন, পাওয়ার ফ্যাক্টর, এগুলো বের করতে বলেছে প্রশ্নকর্তা। আর লাইনটি বলা আছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 15 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। তার মানে আমার এই টোটাল লাইনটা, আমার যে লোড প্রান্ত আছে সেই লোডটা কত ওয়াটের, 15 মেগাওয়াটের, যার পাওয়ার ফ্যাক্টর কত 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর একটা লোড, যা 15 মেগাওয়াটের লোড, যেখানে সরবরাহ করতেছি আমি এত কিছু, মানে এই যে রিসিভিং ভোল্টেজ কত 6600 ভোল্ট। তাহলে এই সকল কথাকে আমি যখন ফিগারে রূপ দিব তখন আসলে ইজি লাগবে ম্যাথগুলো। তাহলে আসি সেই ফিগারটা একটু রূপ দেই। ফিগারটা কীরকম হয় বলো তো, একটু মনে আছে? এরকম হয়, তাই কি না? এখানে কে থাকে, লোড থাকে, আর এখানে থাকে আর্থিং বা নিউট্রাল লাইন, এখানে থাকে আমার সেন্ডিং ভোল্টেজ, এখানে থাকে টোটাল আর টোটাল এক্সেল, এখানে টোটাল ক্যাপাসিটর বাই এক্সি। হ্যাঁ, আর এখানে থাকে আমার রিসিভিং ভোল্টেজ, আর এখানে থাকে আমার রিসিভিং কারেন্ট আইআর, এখানে থাকে কি আইসি, আর এখানে আমার সেন্ডিং কারেন্ট আইএস।
এই তো সিরিয়ালি এখন আমরা এগুলো বের করব। তাহলে সলিউশন, তাহলে আসি, তাহলে এখন সিরিয়ালি কিভাবে করব। আমি ওই যে বলছিলাম শেষ থেকে সামনে আসব। তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে আমার যেহেতু জায়গা কম আমি এখান থেকে বের করে করে দেখাবো। হ্যাঁ, তাহলে আমার সবার প্রথমে আমি যে সেন্ডিং কারেন্ট, এই যে হ্যাঁ এই মানগুলো আমাকে যদি বের করতে হবে, এই যে সেন্ডিং কারেন্ট, সেন্ডিং ভোল্টেজ, ভোল্টেজ রেগুলেশন, পাওয়ার ফ্যাক্টর। তাহলে প্রথমে আমার টার্গেট থাকবে এই আইএস এর মান বার করা। আর আইএস এর মান বের করতে গেলে আমার যেটা লাগবে এই আগে রিসিভিং কারেন্টের মান লাগবে। তো এই তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু রিসিভিং ভোল্টেজ দেওয়া আছে, যে ভিআর 66,000 ভোল্ট দেওয়া আছে, এবং এই যে লোড, এই লোডের কিন্তু মান দেওয়া আছে। দেখো কত, এই যে এই লোডটা কত, এই যে লাইনটি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 15 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। তার মানে পাওয়ারটা কিন্তু দেওয়া আছে, তো লোডের পাওয়ারও দেওয়া আছে, আবার এই লোডের আড়াইতে যে ভোল্টেজ ভিআর সেটাও কিন্তু দেওয়া আছে 66,000, এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া। তাহলে কি আমি আইআর পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা কি জানি বলতো, আমরা জানি পি ইকুয়াল কি বলতো, ভিআর আইআর কস থিটা। তাহলে এখান থেকে কি আমি আইআর পাবো না? অবশ্যই আইআর পাবো। তাহলে আইআর ইকুয়াল কি হবে, পি ডিভাইডেড কি বলতো, ভিআর কস থিটা। তাহলে পির মান কত, পির মান এই যে দেখো তো 15 মেগাওয়াট। তাহলে এটাকে আমি কি করবো, ওয়াটে নিয়ে যাবো। ওকে, তাহলে 15 × 10⁻6 ডিভাইডেড এই ভিআর, ভিআর এর মান কত যাচ্ছে দেখছো, এই যে ভিআর এর মান 66,000 ভোল্ট। তাহলে 66,000 ইন্টু এই যে কস থিটা, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরের মান কত দেখো তো 0.8। তাহলে 0.8। হ্যাঁ, তাহলে এখানে ফাইনালি কত আসবে দেখো তো, এখানে ফাইনালি আইআর এর মান আসবে, আইআর এর মান কত আসবে, আইআর এর মান আসবে, হিসাব করো তোমরা, 284.09। অ্যাঙ্গেল আসবে এখানে মাইনাস, সরি এখানে তো একটাই ক্যালকুলেশন হবে তাই তো, এখানে আসবে হচ্ছে 284.09 অ্যাম্পিয়ার। এখানে কিন্তু আমার আইআর এর মানটা আমি পেয়ে গেলাম, অর্থাৎ আমার রিসিভিং কারেন্টের মান হচ্ছে 284.09 অ্যাম্পিয়ার। কিন্তু আমি আগেই বলেছি যে আমার এই যে আমি আইএস যে বের করবো, তোমরা একটা সূত্রগুলো মনে আছে কিনা জানি না, আইএস ইকুয়াল যে আমি আইআর যোগ আইসি লিখবো, সেটা কি বলতো, ভেক্টরে যোগ করতে হবে। তাহলে এই যে আইআর এর কিন্তু আমার কি মান শুধু পেয়েছি এখানে, এখানে কিন্তু আমার শুধুমাত্র আইআর এর এই যে আই পেয়েছি, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু আমি জানি না। এখানে আমার আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 284.09, কিন্তু এই অ্যাঙ্গেল কি আমি জানি, এই অ্যাঙ্গেল কিন্তু জানি না। কিন্তু এই অ্যাঙ্গেলটা কোথায় পাবো, এই অ্যাঙ্গেলটা দেখো, এই যে পাওয়ার ফ্যাক্টর কত, এখানকার পাওয়ার ফ্যাক্টর এই যে 0.8। তো এই 0.8 পাওয়ার ফ্যাক্টর থেকে দেখো যে আমরা কস থিটা ইকুয়াল এর মান কত 0.8। তো এখান থেকে থিটার মান কত, এখানে থিটার মান আসবে যে কস ইনভার্স 0.8, এর মান আসবে মূলত হচ্ছে 36.86। তো মনে রাখবে তো, এবং পাওয়ার ফ্যাক্টরটা কী ছিল দেখো তো, পাওয়ার ফ্যাক্টর ছিল কি ল্যাগিং। তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে অবশ্যই ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকে, পিছে থাকে। তাহলে কত ডিগ্রি পিছে থাকবে, 36.86 ডিগ্রি পিছে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে হবে মাইনাস 36.86। কারণ কি, যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর কি আছে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ থেকে কারেন্ট অলওয়েজ পিছে থাকে। তাহলে পিছে যেহেতু থাকবে তাহলে অ্যাঙ্গেলটা কী হবে, মাইনাস হবে। হ্যাঁ, তাহলে মাইনাস কত, 36.86। তাহলে কিন্তু আমার আইআর এর মানটা আমি পেয়ে গেলাম নর্মালি। তাহলে আমি কি এখন আইসি খুঁজবো, আইসির মান পাইলেই আইআর আর আইসির যুগ দিয়ে কী পাবো, আইএস কিন্তু পেয়ে যাব। তাহলে এখন আমি কার মান বের করবো, এখন বের করবো আইসির মানটা, এখন আমি বের করব। তাহলে এখন আসি আইসি। তাহলে আমি দেখাইছিলাম না যে আইসি ইকুয়াল কি বলতো, এই যে আইসির আড়াইতে ভোল্টেজ কি, ভিআর কাজ করে প্যারালাল ভোল্টেজ কি সমান। তাহলে এই যে ভিআর ডিভাইডেড, এখানে বাধা কি মনে আছে, শুধু এক্সি দিব না, কি দিব, 0 মাইনাস জে অফ এক্সি দিব, তাই কি না, মনে আছে, এটা দেখাইছিলাম। এটা এখন মিশাই দেয়। হ্যাঁ, কেন, এখানে যত জায়গা সংক্ষেপ, তাহলে এটা একটু মিশাই দিলাম, যে এইভাবেই মূলত আসলে কি করছি, এই যে 36.86 বের করেছি আমি, কিন্তু ওই যে মিশাই করব। হ্যাঁ, তো এই জন্য তোমরা একটু সাবধান থাকবে, যেখানে বুঝবে না একটু সাথে প্রশ্ন করবে। তাহলে এই যে আইসির মানটা এখন আমরা বের করব। তাহলে আইসির মান এখানে ভিআর এর মান কত হবে, এখানে ভিআর এর মান এই যে 66,000, তাহলে 66,000 ডিভাইডেড 0 মাইনাস জে এই যে এক্সির মানকে আমি জানি, দেখো তো
এক্স এর মান কিন্তু আমি জানি না। এই যে এখানে কিন্তু আমার সাসেপ্টেন্সের মান দেওয়া আছে, দেখছো প্রতি কিলোমিটারে সাসেপ্টেন্সের মান কত 14 × 10⁻⁶ ওহম। এখানেও কিন্তু ভেজালটা পাকায় আছে, তাই না? এখানে ভেজাল পাকায় আছে। তাহলে এখানে আমার প্রতি কিলোমিটারে দেওয়া আছে কত 14 × 10⁻⁶, কিন্তু আমার টোটাল লাইনটা কত বলো তো? এই টোটাল লাইনটা কিন্তু 100 কিলোমিটার। তাহলে আমার অনলি 1 কিলোমিটারের মান দেওয়া আছে 14 × 10⁻⁶ কত 6 ওহম। তাহলে এটা প্রতি কিলোমিটার যদি এত হয়, তাহলে আমার 100 কিলোমিটার জন্য বের করতে হবে, কারণ এটা আমি জাস্ট টোটাল লাইনের টোটাল যে বাধা সেটা আমি এখানে কেন্দ্রীভূত করেছি। তাহলে আমাকে 100 কিলোমিটারের জন্য কিন্তু বের করতে হবে। তাহলে আমি কি করব, এই টোটাল মানটাকে আমি আগে 100 দ্বারা গুণ দিব। তাহলে 14 × 10⁻⁶ ইন্টু কত 100। তাহলে 100 কিলোমিটারের জন্য টোটাল বাধা কত? টোটাল বাধা তাহলে কত আসবে 14 × 10⁻, তাহলে আসবে হচ্ছে 14 × 10⁻⁴ আসবে মেবি। হ্যাঁ, তারপর আমি একটু ক্যালকুলেটর চাপি, কারণ ক্যালকুলেটর ছাড়া কাজ হবে না। আচ্ছা, এখানে এখন আমরা একটু দেখব কত আসে এখানে। হ্যাঁ, এখানে আমাদের কত আসে এক্স এর মানটা একটু দেখব, যে 14 × 10⁻⁶ ইন্টু 100। হ্যাঁ, এখানে আসে হচ্ছে আমাদের 10⁻³ আসে। হ্যাঁ, তাহলে 10⁻³। তাহলে এটা গেল আমার কিন্তু সাসেপ্টেন্সের মান, কিন্তু আমার তো লাগবে ভাই এক্স এর মান। এক্স এর মান বের করতে গেলে কি করতে হয়? এক্স এর মান বের করতে গেলে জাস্ট এটা উল্টা দিলেই হয়, অর্থাৎ 1/b দিলেই হয়। তো এখানে 1/b করলে এক্স এর মান আসবে হচ্ছে তোমার কত আসবে 714। হ্যাঁ, 714.28। তোমরা একটু ক্যালকুলেটর চাপে নিবে। তো মূলত এই যে 100 কিলোমিটারের জন্য আমি বের করেছি কত 14 × 10⁻³ কত মোহ। এই মোহটাকে অর্থাৎ সাসেপ্টেন্সকে আমি যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সে রূপান্তর করতে যাই, তাহলে কি করতে হয়? এটাকে উল্টাই দিলে আমার হয়ে যায়, বুঝছো? 1/b করলে কিন্তু এক্স এর মান আমি পেয়ে যাই। তাহলে এক্স এর মান আমি পেয়েছি। তাহলে এক্স এর মান কত 714.28। তাহলে 714.28। হ্যাঁ, তাহলে ফাইনালি কিন্তু আমি এখানে কার মান পাবো? এখানে আমি আইসির মান আমি পেয়ে যাব। এটা ক্যালকুলেটারে, তোমরা তো মনে হয় ক্যালকুলেটার চাপা জানো না। এই ক্যালকুলেশনগুলো করতে গেলে কমপ্লেক্সে যেতে হয়। হ্যাঁ, ক্যালকুলেটারের এই যে মুড চাপে কমপ্লেক্স আসে, এই কমপ্লেক্স চাপলে হয়। আমি যে তোমাদের একটু দেখাই, তাহলে একটু দেখো, লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো। এই যে মুড চাপবে, এই ক্যালকুলেটার মুড চাপবে 2 নম্বরে থাকে কমপ্লেক্স। এই যে 2 চাপবে, কমপ্লেক্সে চলে গেল। তারপরে যেটা করব, এই যেরকম আছে সেরকমই তুলবো। এই যে এটা চাপলে অনুপাত আসে, কত আসে 66,000। হ্যাঁ, 66,000 চাপলে নিচে কি 0 মাইনাস এই যে কত আছে 714.28টা আগে লিখবো, 714.28 আগে লিখবো। তারপরে যেটা এই যে শিফট চাপে এই যে আই আছে, এই যে ইএনজিটা আই, এটা চাপবো, তাহলে চলে আসবে। দেখো একটু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। মাইনাস কি 0 714.28 অ্যাঙ্গেল কত যে, এটা চাপলেই কিন্তু আমাদের মানটা রেক্টেঙ্গুলার আসে। কিন্তু আমরা সবসময় পোলারে করবো, যখন শিফট চাপে 2 চাপে 3 চাপো, তাহলে আমাদের চলে আসবে। হ্যাঁ, তো এখানে আমাদের মানটা আসে হচ্ছে 92.4। হ্যাঁ, এবং অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে তোমরা একটু বলো তো, যে এই যে আইসির মানটা আমি বের করলাম, এই যে 92.4 90 ডিগ্রি, তাহলে আমি আইসির মানটা বের করা শিখতে পারলাম। তাহলে আইআরও বের করেছি, আইসিও বের করলাম। তাহলে আইআর আর আইসি যোগ করলে আমি কি পাবো? আইআর আর আইসি যোগ করলে আমি আইএস পাবো। তাহলে আমার কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে। তো তোমরা একটু জায়গা যেহেতু এখন একটু মিশাতে হবে, তোমরা এই এতটুকু ক্যালকুলেশন বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো, এতটুকু ক্যালকুলেশন বুঝতে পারছো? একটু আমাকে জানাও এইটুকু ক্যালকুলেশন বুঝতে পারছো কিনা। তাড়াতাড়ি জানাও, যাতে করে আমি আগাতে পারি আর কি। অনেক ধৈর্য সহকারে তোমরা ক্লাস করতেছো,
অনেক অনেক ধন্যবাদ যে এখন পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ক্লাস করতেছো। আচ্ছা, যাক, মোটামুটি সকলেই বুঝতে পারতেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের যে ধৈর্য সহকারে দেখতেছো। আচ্ছা, এবার আসি পরবর্তী অংশে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে আইআর এর মানও জানি, হ্যাঁ, আইসির মানও জানি। তাহলে আইআর আর আইসি এটা একটু মিশে দিলাম এখন। হ্যাঁ, এটার আর তো কাজ নেই, এইটুকুর কাজ নেই। এইটুকুর কাজ নেই। তাহলে আমি কি করব এখন? আমি এখন এই যে আইআর এর মানও জানি এত এবং আইসির মানও জানি এত, তাহলে আইআর আর আইসি যোগ করলে কি পাবো? আইএস পাবো। আইএস পাবো। তাহলে আসি এখন, তাহলে অতএব আই এস ইকুয়াল, তাহলে কী হবে বলো তো? এই যে আইসি আর আইআর যোগ করে কী পাবো? আইএস পাবো। তাহলে আইসি যোগ কি বলো তো? আইআর। তাহলে আইসির মান কত? এখানে কিন্তু সব পুরা মানটা লিখতে হবে। এই যে 92.4, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, যোগ আইআর কত পাইছি আমি? আইআর পাইছি হচ্ছে 284.09, অ্যাঙ্গেল কত বলো তো? এই যে -36.86। এইটা যদি আমি যোগ করি তাহলে যেটা ফাইনাল আইএসটা আমি পেয়ে যাবো। তো এটা ক্যালকুলেশন করলে আসে যেটা যে 240.342। এটা কিন্তু ক্যালকুলেটারে একেবারে করা যায়, ব্র্যাকেট দিয়ে দিয়ে তোমরা করবে। হ্যাঁ, অ্যাঙ্গেল মাইনাস আসে হচ্ছে 18.94 অ্যাম্পিয়ার। এটাই কিন্তু একটা অ্যান্সার। হ্যাঁ, ফাইনালি আমরা কি পেলাম? এই যে আইএস এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি একদম ইজিলি আইসির মান বের করলাম, আইআর বের করলাম। আইসি আর আইআর যোগ করলে আমি কি পাই? আমি টোটাল আইএসটা আমি পেয়ে যাই। অর্থাৎ এই অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন দেখো কত সহজেই এই ভিএসটা আমি বের করব। ওকে, তাহলে এটা এখন মিশিয়ে দিচ্ছি এইটুকু। হ্যাঁ, তাহলে এটার কোনো কাজ নেই। এখন আসি, এখন আমাদের কাজ হবে এই ভিএস বের করা। তো ভিএস কেন বের করবো মনে আছে না তোমাদের? এই যে এর আর এই পর্যন্ত ভোল্টেজ কত বলো তো? এই পর্যন্ত ভোল্টেজ হচ্ছে ভিআর। তাহলে এই পর্যন্ত ভোল্টেজ আমি জানি ভিআর, আর এইটুকু লাইনের এই যে এই লাইনটার ভোল্টেজ ড্রপ আমি যদি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু কি হয়ে যাবে? আমার এই ভিএসটা বের হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানকার যে ইম্পিডেন্স জনিত যে বাধাটা, এখানকার যে ইম্পিডেন্স জনিত বাধা জেড, এই জেটের কারণে যে ভোল্টেজ ড্রপটা হবে আইএস ইন্টু জেড, এই ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ যোগ করলেই তো আমি কী পাবো? সেন্ডিং ভোল্টেজ পাবো। কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু এই আর এক্স এর এখন পুরোটা বের করিনি। কেন বের করিনি দেখো তো একটু। এই যে আর কিন্তু কী দেওয়া আছে? প্রতি কিলোমিটারে আর এর মান হচ্ছে 0.25। তাহলে আমাকে কী করতে হবে? 100 কিলোমিটার জন্য বের করতে হবে, কারণ পুরো লাইনের রেজিস্ট্যান্সের মানটা আমি এখানে চিন্তা করছি। তাহলে প্রতি কিলোমিটারে আসে হচ্ছে 0.25। হ্যাঁ, এটাকে আমি যদি 100 দ্বারা গুণ দিই তাহলে কত আসবে? 25 আসবে, 25 ওহম। সেমভাবে এক্সেল দেওয়া আছে কত দেখো তো? 0.8। তো 0.8 ইন্টু কত? 100, তাহলে পুরো কিলোমিটার চলে আসবে, তাই না? তাহলে এখানে আসবে কত? 80 ওহম আসবে। ওকে, 80 ওহম চলে আসলো। তাহলে আমি প্রতি কিলোমিটারে দেওয়া আসলে এই মানগুলো আমি 100 কিলোমিটারের জন্য কী করলাম? বের করে নিলাম। তাহলে আমি কি এই রেজিস্ট্যান্সের মানও পাইলাম, এক্সেলের মানও পেলাম। তাহলে কি আমি জেডও পেয়ে যাবো, কারণ জেড ইকুয়াল কি আর প্লাস এখানে জি এক্সেল একেবারে করে দিব। তাহলে ফাইনালি কি? তাহলে ফাইনালি আমার ভিএ সেন্ডিং ভোল্টেজ। তাহলে সেন্ডিং ভোল্টেজ কি বলতো? এই যে এখানকার কি এদিক থেকে আসবে, এইটুকু কি এখানে প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে ভিআর কি এখানে এই যে আমি ভিআর নিয়ে নিলাম, তাহলে এই ভিআর এতটুকু এর সাথে কি করবো? এখানকার ভোল্টেজটা যোগ করে দেবো, অর্থাৎ যোগ আই এস ইন্টু কি জেড। তাহলে হয়েই গেল। তাহলে ভিআর এর মান কত বলো তো? এই যে ভিআর এর মান কত? 66,000 যোগ আইএস কত পেয়েছি দেখছো? এই যে আইএস হচ্ছে 240.32, অ্যাঙ্গেল -18.94। এটা ব্র্যাকেট দিয়ে গুণ করে দেবো ইন্টু জেড। এই যে জেড মানে কি? এইটা আর প্লাস জে এক্স। আর এর মান কত দেখো তো? আর এর মান 25। তাহলে 25 যোগ জে অফ জের মান কত? 80, এক্সেলের মান কত? 80।
হ্যাঁ, তাহলে ফাইনালি কি আমার এই টোটাল ক্যালকুলেশনটা আমি যদি করি, তাহলে ফাইনালি ভিএস এর মান আসবে হচ্ছে আমাদের 79576.19, অ্যাঙ্গেল আসবে হচ্ছে 11.75। ওকে, এই ভোল্ট, এটাই আমাদের অ্যান্সার। তাহলে কিন্তু কি পেলাম, এই আমি ভিএসটাও পেয়ে গেলাম, তাহলে আইএসও পেলাম, এই যে আইএসও পেলাম, ভিএসও পেলাম। তাহলে আইএস শেষ, ভিএস শেষ। তাহলে এই দুটার পর এখন শুধু বাকি থাকলো কি পার্সেন্টেজ রেজিস্ট্যান্স এবং টোটাল পাওয়ার ফ্যাক্টর। তাহলে এই দুটা বের করার আগে তোমরা একটু জানাও যে এই দুটা জিনিস আমি বুঝলাম কিনা ফিগার থেকে ক্যালকুলেশন করে। একটু তাড়াতাড়ি বলো তোমরা যে এই দুটা জিনিস বুঝতে পারছো কিনা। তাড়াতাড়ি শেষ করে দেব, অনেকেই ঘুমায় পড়ছে। আসলে এত রাত্রে গ্রামে আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা, এই ভিএস বুঝা গেছে কিনা, ভিএস এবং আইএস শেষের দিকে। তাড়াতাড়ি তোমরা মোবাইলে ফেসবুকিং করতে পারো রাত 2টা পর্যন্ত, আর রাত 12টা পর্যন্ত ক্লাস করতে পারো না। অনেক দুঃখজনক ঘটনা। সমস্যা নেই, তারপরে তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাসটা আবার আপলোড দিব ইউটিউবে, যেন সেখানে যাই তোমরা আবার দেখতে পারো এখানে দিনের বেলা সময় করে, এই আর কি। তাড়াতাড়ি বলো এটুকু বুঝতে পারছো কিনা ফাইনালি। আর একটু ধৈর্য ধরো, আর মাত্র 2টা কোশ্চিন আছে, এবং এটা করলে আমাদের এই টপিকের উপরে ম্যাথ করাটা শেষ হয়ে যাবে। আচ্ছা যাক, আশা করি তোমরা বুঝতে পারছো, মোটামুটি সকলে বলছো যে বুঝতে পারছো, সমস্যা নেই। এখন আমরা বাকিটুকু করব। হ্যাঁ, তাহলে বাকিটুকু শুধু কি থাকলো দেখো তো, এখন শুধু থাকলো হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশন। তাহলে ভোল্টেজ রেগুলেশন করলে কি ইজিলি এখন করে ফেলবো। তাহলে ভোল্টেজ রেগুলেশনের সূত্র তো নিশ্চয়ই আমাদের মনে আছে। হ্যাঁ, তাহলে ভোল্টেজ রেগুলেশন, তাই কি না, ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল, এর সূত্র কি ছিল মনে আছে, সেন্ডিং ভোল্টেজ মাইনাস রিসিভিং ভোল্টেজ বাই কি রিসিভিং ভোল্টেজ ইন্টু 100। একেবারে সিম্পল। সেন্ডিং ভোল্টেজ কত বাড়াচ্ছে দেখছো, আমাদের সেন্ডিং ভোল্টেজ বাড়াচ্ছে হচ্ছে 79576.19, আর রিসিভিং ভোল্টেজ কত 66,000। তাহলে ডিভাইডেড আমার আবার সেন্ডিং ভোল্টেজ রিসিভিং ভোল্টেজ কত 66,000 ইন্টু কত ইন্টু হচ্ছে 100। এখানে ক্যালকুলেটর চাপলে আমাদের মান আসবে হচ্ছে 20.57, একেবারে ইজি। এই তো, এটাই হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, কারণ আমার সেন্ডিং ভোল্টেজও জানি, আমার রিসিভিং ভোল্টেজও আমি জানি 66,000 ভোল্ট। তাহলে কী হলো, ভোল্টেজ রেগুলেশন বের হয়ে গেল, খুবই সিম্পল। এখন শুধু থাকলো এই সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরটা আমরা এখন বের করবো। আশা করি তোমরা ভোল্টেজ রেগুলেশন বুঝতে পারছো। এখন আসি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তো দেখো পাওয়ার ফ্যাক্টর খুব মজার একটা জিনিস, এটা অনেকেই বের করতে পারে না। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে যে পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা। ওকে, পাওয়ার ফ্যাক্টর মানে কি, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে ভোল্টেজ, এসি সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ব্যবধানের কোসাইন মানকে। হ্যাঁ, তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, ঘটনাটা দাঁড়ালো কস এর কি ভোল্টেজ, অর্থাৎ থিটা ভি মাইনাস থিটা আই, অর্থাৎ ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেল এদের মধ্যে ফেজ ব্যবধানের কসের মানটাই মূলত কি পাওয়ার ফ্যাক্টর। ওকে, তাহলে সেই সংজ্ঞা থেকে আমরা এখন করব। তাহলে কস, এখন আসলে তো এই যে কার পাওয়ার ফ্যাক্টর বের করতেছি, এই যে সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ টোটাল পাওয়ার ফ্যাক্টর। তাহলে টোটাল ভোল্টেজের অ্যাঙ্গেল কত দেখো তো, টোটাল ভোল্টেজ এখানে ভি, তাহলে ভি এস দেয়। হ্যাঁ, তাহলে সেন্ডিং ভোল্টেজ, এই সেন্ডিং কারেন্ট, তাহলে সেন্ডিং ভোল্টেজের অ্যাঙ্গেল, সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে সেন্ডিং ভোল্টেজের অ্যাঙ্গেল কত দেখো তো, এই যে আমাদের এখানে বাড়াইছে কিন্তু মনে আছে, সেন্ডিং ভোল্টেজের আমার অ্যাঙ্গেল কত আছে দেখো তো এখানে 11.75। তাহলে এই যে 11.75, হ্যাঁ, মাইনাস এখন সেন্ডিং কারেন্টের মানটা মনে আছে তোমাদের, আমি অলরেডি মিশাই দিয়েছি। সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু ছিল -18.94। হ্যাঁ, তো -18.94 কিন্তু সেন্ডিং অ্যাঙ্গেলের কারেন্ট ছিল, এই মাইনাসের মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কত ছিল 18 পয়েন্ট, তোমরা একটু দেখে নিও টেনে যে মূলত
এই সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল ছিল আসলে 18.-18.94, এই মাইনাস প্লাস হলো, জায়গার সংক্ষেপের কারণে আমি ডাইরেক্ট দেখাতে পারলাম না। হ্যাঁ, তাহলে এখানে ফাইনালে কী হবে, কস, এখানে অ্যাঙ্গেলটা আসবে আমাদের যা আসবে এটা ক্যালকুলেটার চাপলে আসবে আমাদের 0.86 এবং অবশ্যই ল্যাগিং দেব। এটাই মূলত আমাদের অ্যান্সার। এখানে কিন্তু অনেক বুঝার আসবে না। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেল এদের মধ্যে ফেজ ব্যবধানে মূলত কি পাওয়ার ফ্যাক্টর, কোসাইন মানে পাওয়ার ফ্যাক্টর। এই তো মোটামুটি এই প্রশ্ন। তাহলে দেখো তো আমি যে মানে প্রথমে যে আমার প্রান্তিক ক্যাপাসিটর যে বুঝাইছিলাম যে ফিগারটা, সেই ফিগারের সাপেক্ষে এই যে ম্যাথ, এত বড় ম্যাথ, এটা সলিউশন করতে একটু কি কষ্ট হইলো বলো তো? আমি জাস্ট ফিগার দেখছি, মান দেওয়া আছে, মান নিয়েছি, ফিগারের সাপেক্ষে আমি সলিউশন করেছি। তোমরা বলো তো এই ম্যাথটা করতে একটু কি কষ্ট লাগতেছে? জাস্ট শুধু ক্যালকুলেশন ফিগার দেখে আমি ইজিলি করতে পারছি। তার মানে আসলে এরকম অনেক ম্যাথ করা যাবে, অনেক ম্যাথ এখনই মান চেঞ্জ করে দিলেই, হ্যাঁ, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, সাবস্ট্যান্সের মান চেঞ্জ করে 10টা মান চেঞ্জ করলে 10টা ম্যাথ হয়ে যাবে। প্রশ্নগুলো চেঞ্জ করলেই অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। আসলে মূল কথা হচ্ছে আমরা একটা জিনিস যে করতেছি তার বেসিকটা কি, মানে প্রশ্নকর্তা বা যে রাইটার সে তোমাকে কি শেখাতে চেয়েছে, সেই জিনিসটা যদি তুমি অ্যাবজর্ব করতে পারো, সেই শিক্ষার উপরে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, সকল প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে যদি তুমি এই বেসিকটা ভালো করে ধরে রাখতে পারো যে একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সকল হিসাব কিতাব করতে হয় প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিতে। তো এই প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতিটা কি, এই ফিগারটা কি, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এখান থেকে হিসাব কিতাবগুলো কীভাবে করতে হয়, সেই ঘটনাগুলো যদি তুমি অ্যাবজর্ব করতে পারো তাহলে এরকম হাজারো ম্যাথ তুমি সলভ করতে পারবে। তাহলে এখন তোমরা বলো শেষ মুহূর্তে যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কি পারোনি। ধন্যবাদ শান্ত, জিম, মাহফুজ, তোমরা অনেক সুন্দর বুঝতে পারছো, ভেবে ভালো লাগতেছে। আসলে এই যে রাত্রে এত কষ্ট করে ফেসবুকিং না করে, ইউটিউবিং না করে যে তোমরা এরকম বসে বসে ম্যাথ করতেছো, পড়াশোনা করতেছো, তার যদি সার্থকতা তোমরা পাও, তোমাদের যদি বিন্দু আমি হেল্প করতে পারি তাহলেই আসলে আমি সার্থক। আচ্ছা, সাইদুল ভোল্টেজ এগুলো সব মিস করে ফেলেছে। ভোল্টেজ কিছু না, ভিএস মাইনাস ভিআর বাই ভিআর মান বসাই দিবে, হয়ে যাবে। আচ্ছা, হারুন বলছে যে পাওয়ার ফ্যাক্টরটা একবার, আচ্ছা আর একবার হচ্ছে মনে বুঝতে পারছে। আচ্ছা হারুন, তাহলে তুমি যেহেতু কোশ্চেনটা করছো, দেখো তোমাকে আমি আরেকবার বলি যে তোমার পাওয়ার ফ্যাক্টরটা না, এখানে ঠিকই আছে, আমি যা লিখছি ঠিক আছে সামিউল, যে তুমি যা বলছো ঠিক আছে, তবে আমি যেটা আচ্ছা ধন্যবাদ নিশা। আমি ওই যে হারুনের কোশ্চেনের অ্যান্সারটা দেই। হারুন, তুমি যেটা বলছো যে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, যে এখানে পাওয়ার ফ্যাক্টরের মানটা আমি কিভাবে নিয়ে আসলাম অ্যাঙ্গেলটা, দেখো এখানে প্রশ্নটা ছিল পাওয়ার ফ্যাক্টর কিসের, যে সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ,
সেন্ডিং পাওয়ার ফ্যাক্টর, মানে আমরা মূল কথা হচ্ছে সরবরাহকৃত পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলছি। হ্যাঁ, তো সরবরাহকৃত পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য সরবরাহকৃত ভোল্টেজ এবং সরবরাহকৃত কারেন্টের অ্যাঙ্গেলের পার্থক্যর কোসাইন মানটা হলো পাওয়ার ফ্যাক্টর। কারণ পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা আমরা কী পড়েছি? পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা পড়েছিলাম যে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ব্যবধানের কোসাইন মানই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তো যেহেতু এখানে সরবরাহকৃত পাওয়ার ফ্যাক্টর চেয়েছে, এই জন্য সরবরাহকৃত ভোল্টেজ দেখো নিচে ভিএস আছে, ভিএস এর মান আছে দেখো কত, যে এত অ্যাঙ্গেল 11.75, এটা ভোল্টেজের অ্যাঙ্গেল। তো কারেন্ট আইএস, সেন্ডিং কারেন্ট আমি মিশে দিয়েছি। তো সেন্ডিং কারেন্টের মানটা ছিল মূলত কিছু একটা মান ছিল, দেন 18.94 ছিল, -18.94 ছিল। হ্যাঁ, তো এখানে ওই সেন্ডিং ভোল্টেজ থিটা, দেখো থিটা ভিএস দিয়েছি, মানে হচ্ছে সেন্ডিং ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল। তো সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল ছিল -18.94, আর এখানে সূত্রে আছে মাইনাস, মাইনাসে প্লাস, এই জন্য +18.94। ওকে, এই জন্যই মূলত cos 11.75 যোগ 18.94, দেন এইটা করে আসে 0.86। মূলত আসলে এই যে কারেন্টের মানটা যদি পাশে দেওয়া থাকতো তাহলে তোমরা ভালো করে বুঝতে পারতে। জায়গা স্বল্পতার কারণে আসলে বোঝা যাচ্ছে না, প্রশ্নের মানে মান অনেক বেশি, যার কারণে জায়গা অর্ধেক তারাই খেয়ে ফেলছে। এখন বলো যে তুই বুঝতে পারছো কিনা হারুন একটু? আচ্ছা, যাই হোক, ফাইনালি আসলে আমরা যে টপিকটা শুরু করেছিলাম সেই টপিকটা মানে ফাইনালি শেষ করতে পেরেছি। কারণ একটা টপিক থিওরিটিক্যালি পড়ার পরে সেটা প্র্যাকটিক্যালি একটা ম্যাথ না করলে আসলে ক্লিয়ার কনসেপ্ট হয় না। তো তোমরা যেহেতু সেই সুযোগটাও পেয়েছো আল্লাহর রহমতে, যে এখন আমি আসলে কি করব, যে একটু তোমাদের কাছ থেকে ফাইনালি কথা শুনে বিদায় নিয়ে নিব। হ্যাঁ, তো তোমরা একটু আমাকে একটু জানাও ফাইনালি, যে এইভাবে কি ক্লাস নিলে তোমরা কি উপকৃত হবে? ফাইনালি ক্লাস কেমন লাগলো, আর হচ্ছে এইভাবে কি ক্লাস করলে তোমরা শেষ করতে পারবে? আশা করি তোমরা শেষ করতে পারবে। এবং এই যে দিন শেষে তোমাদের সাথে আসলে এভাবে পড়াশোনা করতেছি, তোমাদেরকে কিছু শেখাতে পারতেছি, এটাই আসলে আমার সার্থকতা। হয়তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো তোমাদের আজকে আসলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের শুরু থেকে একেবারে এই টপিকের ম্যাথ সহ আমরা করলাম। আল্লাহর রহমতে আমরা কন্টিনিউ করব এটা। তো তোমাদের প্রতি জাস্ট একটাই রিকোয়েস্ট, দেখো যে অনলি এখন সকলেই বের হয়ে গেছে প্রায়, তো এই জন্য তোমাদের একটু কষ্ট হলেও তোমাদের করতে হবে। কারণ আমি যদি কষ্ট করে তোমাদের পড়াতে পারি, তোমরা একটু কষ্ট করে রাত জাগবে, এটাই আসলে আমি আশা করব। আমি এই জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অ্যাড করা, যাতে করে তারাও এই কষ্টের ভাগিদার হয়ে তারাও কিছু শিখতে পারে। কারণ আমি মূলত শিখাতে চাই, আর কিছুই না। এই জন্য এই শিখারটা যত বেশি প্রচার হবে, যতজনের কাছে যাবে, ততই আমার ভালো লাগবে। এই জন্য তোমরা অবশ্যই শেয়ার করবে বিভিন্ন গ্রুপে, যাতে করে তারাও অ্যাটেন্ড করতে পারে। আর আমারও রাত জেগে ক্লাস নেওয়াটা ভালো লাগে, যে না যাক অনেকেই শিখতে পারতেছে, অনেককে শেখাতে পারতেছি, এতটুকুই। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে যাও। এবং আমার জন্য দোয়া করো, যাতে করে আগামীকাল আবারও তোমাদের সাথে দেখা করতে পারি। ওকে সাইজুল, ধন্যবাদ, ভালো থেকো। আমি আর প্রশ্ন নিচ্ছি না, অনেক রাত হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।